আসসালামু আলাইকুম। তো তোমাদের লাস্ট ভিডিওতে অ্যামিনো অ্যাসিড টপিকটা কমপ্লিট করছিলাম। আজকের ভিডিওতে আমরা প্রোটিন টপিকটা শুরু করব। প্রোটিন টপিকটা একটু বড় আছে, তো এটা কমপ্লিট করতে তোমার দুইটা ভিডিও লাগবে, পার্ট 1 আর পার্ট 2 তে আমরা প্রোটিন টপিকটা কমপ্লিট করব। আজকের ভিডিওতে আমি প্রথমে পুরো প্রোটিন টপিকটা তোমাদেরকে দাগাই দেবো, দেন আলোচনা শুরু করব যতটুকু করা যায়, দেন নেক্সট ভিডিওতে পুরো প্রোটিন টপিকটা A to Z শেষ করা হবে। তো আজকের ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওটা মূলত আমাদের প্রোটিনের উপরে। আজকের পুরো ভিডিও দিয়ে আমরা প্রোটিন টপিকটা কমপ্লিট করব। তো কথা না বাড়াই চলো প্রোটিনে চলে যাই। তো প্রোটিনে চলে যাই, ধরো প্রোটিন তোমরা দাগাও, আমি প্রোটিন প্রোটিন বা আমিষ টপিকের নাম। তো এর হলো তোমার দ্বিতীয় প্যারাতে যাও, দ্বিতীয় প্যারাতে তোমার দ্বিতীয় প্যারার দ্বিতীয় লাইনে লিখা আছে উচ্চ আণবিক ওজন বিশিষ্ট, উচ্চ আণবিক ওজন বিশিষ্ট এতটুকু দাগাও। আণবিক ওজন বিশিষ্ট এতটুকু দাগাও। তার একটু করে পড়া লিখা আছে তোমার জৈব রাসায়নিক পদার্থ, জৈব রাসায়নিক পদার্থ এতটুকু দাগাও, জৈব রাসায়নিক পদার্থ এতটুকু দাগাও। তার নিচে লিখা আছে তোমার অ্যামিনো অ্যাসিডের পলিমার এতটুকু দাগাও, অ্যামিনো অ্যাসিডের পলিমার এতটুকু দাগাও। দাগাইলা, দাগানোর পরে এর নিচে চলে আসো, নিচের লাইনে লিখা আছে, নিচের লাইনে দেখো লিখা আছে অ্যামিনো অ্যাসিডের এতটুকু দাগাও, অ্যামিনো অ্যাসিডের এতটুকু দাগাও। পাশে তোমার 51টি লিখা আছে, আর যেমন ইনসুলিন লিখা আছে। তো এই দুইটা জিনিস দাগাও, 51টি দাগাও আর ইনসুলিন দাগাও আর অ্যামিনো অ্যাসিডের দাগাও। দাগাইলা, দাগানোর পরে নিচে চলে আসো, নিচে চলে আসার পরে তোমার বিস্তার নামক একটা প্যারা আছে, এই প্যারার দ্বিতীয় লাইনে লিখা আছে এনজাইম অ্যান্টিবডি হরমোন এইগুলাও প্রোটিন। তো এই পুরা লাইনটুকু দাগাও, এনজাইম অ্যান্টিবডি হরমোন এগুলাও প্রোটিন, এই পুরাটুকু দাগাও। এই পুরাটুকু দাগাইলা, দাগানোর পরে একদম নিচে চলে আসো, নিচে একটা প্যারা আছে, প্যারার নাম হলো পেপটাইড। তো পেপটাইড প্যারায় আসো, পেপটাইড প্যারায় তোমার লিখা আছে পেপটাইড বন্ড দ্বারা সংযুক্ত অ্যামিনো অ্যাসিড, পেপটাইড বন্ড দ্বারা সংযুক্ত অ্যামিনো অ্যাসিড এতটুকু দাগাও, পেপটাইড বন্ড দ্বারা সংযুক্ত অ্যামিনো অ্যাসিড এতটুকু দাগাও। তারপরে একটা প্যারা আছে পলিপেপটাইড, তো পলিপেপটাইড প্যারায় যাও, এই প্যারায় তোমার লিখা আছে পেপটাইড যাতে 50টির অধিক অ্যামিনো অ্যাসিড থাকে। তো এই পুরাটুকু দাগাও, পেপটাইড যাতে 50টির অধিক অ্যামিনো অ্যাসিড থাকে, এই পুরাটুকু দাগাও। তারপরে ইসে যাও, তোমার হলো প্রোটিনে যাও, প্রোটিন হলো তোমার এক বা একাধিক পলিপেপটাইড এতটুকু দাগাও, এক বা একাধিক পলিপেপটাইড এতটুকু দাগাও। প্রোটিন বেড়াতে এক বা একাধিক পলিপেপটাইড এতটুকু দাগাও। তার একটু পরে একটা ওয়ার্ড আছে ফোল্ডেড, ফোল্ডেড ওয়ার্ডটা দাগাও। তার একটু পরে একটা ওয়ার্ড আছে নির্দিষ্ট 3 ডাইমেনশনাল আকৃতি এতটুকু দাগাও, নির্দিষ্ট 3 ডাইমেনশনাল আকৃতি এতটুকু দাগাও। তার নিচে লেখা আছে প্রোটিন কার্যকরী হয়, প্রোটিন কার্যকরী হয় এতটুকু দাগাও। দাগানোর পরে তোমার নিচে চলে আসো, নিচে তোমার হলো 4টা লাইন দিয়ে আছে, তো এই 4টা লাইনে দাগাও এক পলিপেপটাইড লাইসোজাইম এতটুকু দাগাও, 2 পলিপেপটাইড ইন্টোগ্রিন এতটুকু দাগাও, 3 পলিপেপটাইড কোলাজেন এতটুকু দাগাও, আর 4 পলিপেপটাইড তোমার হলো হিমোগ্লোবিন এতটুকু দাগাও। তো এইভাবে তোমরা হলো এই সবগুলা তোমরা এই 4টাই এইভাবে তোমরা দাগাই নাও। দাগাইলা, দাগানোর পরে তুমি হলো পরের ইসে চলে যাও। তো পরের পৃষ্ঠায় চলে যাও, পরের পৃষ্ঠায় যাওয়ার পরে তোমার হলো সংশ্লেষণের স্থান, পরের পৃষ্ঠায় শুরুতে সংশ্লেষণের স্থান নামক একটা প্যারা আছে, এই প্যারায় লেখা আছে কোষস্থ রাইবোজোমে প্রোটিন সংশ্লেষিত হয় এতটুকু দাগাও, কোষস্থ রাইবোজোমে প্রোটিন সংশ্লেষিত হয় এতটুকু দাগাও। দেন আরেকটা প্যারা শুরু হয়েছে প্রোটিনের বৈশিষ্ট্য, তো এই প্যারায় যাও, এই প্যারার প্রথমে লেখা আছে তোমার কলেট প্রকৃতির ক্যালাসিত এতটুকু দাগাও, কলেট প্রকৃতির ক্যালাসিত এতটুকু দাগাও। দ্বিতীয় প্যারায় তোমার লেখা আছে প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে তোমার হলো অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, এই পুরাটুকু দাগাও, এই পুরাটুকু দাগাও। তারপরে 3 নম্বরে আসো, 3 নম্বরে ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় প্রোটিনের প্রকৃতির পরিবর্তন ঘটানো যায় এতটুকু দাগাও, ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় প্রোটিনের প্রকৃতির পরিবর্তন ঘটানো যায় এতটুকু দাগাও। তারপরে কি, তারপরে হলো তোমার ইসে যাও, 4-এ যাও, 4-এ তোমার প্রথমে পানিতে এতটুকু দাগাও, পানিতে এতটুকু দাগাও। তার একটু করে দ্রবণীয় ওয়ার্ডটা আছে, দ্রবণীয় ওয়ার্ডটা দাগাও, পানিতে এতটুকু দাগাও। তার একটু করে দ্রবণীয় ওয়ার্ডটা আছে এতটুকু দাগাও। তারপরে তোমার লেখা আছে অ্যালকোহলে অদ্রবণীয় এতটুকু দাগাও, অ্যালকোহলে অদ্রবণীয় এতটুকু দাগাও, অ্যালকোহলে অদ্রবণীয় এতটুকু দাগাও। দাগানোর পরে তোমরা 5-এ চলে আসো, 5-এ তোমার লেখা আছে হলো তোমার কার্বন হাইড্রোজেন অক্সিজেন ও নাইট্রোজেন দিয়ে গঠিত এতটুকু দাগাও। তার একটু পরে লেখা আছে তোমার হলো সালফার আয়রন ও তামা থাকতে পারে এতটুকু দাগাও। দাগাইলে দেন 6 নম্বরে চলে আসে অ্যাসিড প্রয়োগ করলে প্রোটিন তঞ্জিত বা তঞ্জিত হয় এতটুকু দাগাও, অ্যাসিড প্রয়োগ করলে প্রোটিন তঞ্জিত হয় এতটুকু দাগাও, অ্যাসিড প্রয়োগ করলে প্রোটিন তঞ্জিত হয়। সাথে যাও, সাথে হলো তড়িৎধর্মী, সাথে হলো তড়িৎধর্মী বাফার দ্রবণ হিসেবে কাজ করে, তড়িৎধর্মী বাফার দ্রবণ হিসেবে কাজ করে, তড়িৎধর্মী বাফার দ্রবণ হিসেবে কাজ করে এতটুকু দাগাও, তড়িৎধর্মী বাফার দ্রবণ হিসেবে কাজ করে এতটুকু দাগাও। সাথে তারপরে হলো 8-এ আসো, 8-এ হলো তোমার ক্ষারীয় গ্রুপ, ক্ষারীয় গ্রুপ 8-এ হলো ক্ষারীয় গ্রুপ ওয়ার্ডটা দাগাও। আর একটু পরে অম্লীয় গ্রুপ, অম্লীয় গ্রুপ ওয়ার্ডটা দাগাও। তার নিচে তোমার লেখা আছে একই সাথে ক্ষারীয় ও অম্লীয় গ্রুপ উভয় গুণ প্রকাশ করে,
নিচের লাইনে লেখা আছে তোমার একই সাথে ক্ষারীয় অম্লীয়, সরি, নিচের লাইনে লেখা আছে একই সাথে ক্ষারীয় অম্লীয় উভয় গুণ প্রকাশ করে এতটুকু দাগাও। তার পাশে লেখা আছে অ্যাম্ফোটেরিক অ্যাম্ফোটেরিক প্রোটিন বলে, অ্যাম্ফোটেরিক প্রোটিন বলে, এতটুকু দেখো। দাগাইলা, দাগানোর পরে তারপরে নিচে চলে আসো। নিচে তোমার প্রোটিনের প্রকারভেদ দিয়ে আছে। প্রথমে আছে তোমার জৈবিক কার্যাবলীর ভিত্তিতে প্রোটিনের প্রকারভেদ। তো এখানে জৈবিক কার্যাবলী ওয়ার্ডটা দেখাও। জৈবিক কার্যাবলী ওয়ার্ডটা দেখাও। দাগানোর পরে তোমার 1 নম্বরে গাঠনিক প্রোটিন ব্র্যাকেটে স্ট্রাকচারাল ওয়ার্ডটা দেখাও। গাঠনিক প্রোটিন দেখাও আর ব্র্যাকেটে স্ট্রাকচারাল ওয়ার্ডটা দেখাও। নিচে উদাহরণে চলে যাও। উদাহরণে তোমার ক্যারাটিন আছে, ক্যারাটিনের পাশে লেখা আছে ত্বক, শিং, নখ, খুর, এই পুরাটুকু দেখাও। দেন কোলাজেন আছে, কোলাজেনের পাশে অস্থি, টেন্ডন, যোজক টিস্যু, এই পুরাটুকুই দেখাও। দেন ফাইব্রাইন আছে, ফাইব্রাইন দেখাও। দেন পাশে সিল্ক ও মাকড়সার জাল, এই পুরাটুকুই দেখাও। দেন স্ক্লেরোটিন আছে ব্র্যাকেটে পতঙ্গের বহিঃকঙ্কাল, এই পুরাটুকুই দেখাও। তারপরে কন্ড্রিন আছে ব্র্যাকেটে তরুণাস্থি, এই পুরাটুকুই দেখাও। তারপরে যে সেইন আছে ব্র্যাকেটে অস্থি, এই পুরাটুকু দেখাও। মানে এখানে তোমার উদাহরণ সবই দাগানো লাগবে, উদাহরণ প্লাস উদাহরণের ব্র্যাকেটে যা আছে সবই দাগানো লাগবে। এরপরে তোমরা 2 নম্বরে যাও। 2 নম্বরে আছে তোমার কার্যকরী প্রোটিন। কার্যকরী প্রোটিন ব্র্যাকেটে লেখা আছে তোমার ফাংশনাল। তো কার্যকরী প্রোটিন দেখাও, ব্র্যাকেটে ফাংশনাল দেখাও। দেন এর নিচে লেখা আছে নিয়ন্ত্রক বা রেগুলেটরি প্রোটিন। নিয়ন্ত্রক বা রেগুলেটরি প্রোটিন, এই পুরাটুকু দেখাও। নিয়ন্ত্রক বা রেগুলেটরি প্রোটিন, এই পুরাটুকু দেখাও। দেন পাশে তোমার হলো এক্সাম্পল দিয়ে আছে এনজাইম, হরমোন, ভিটামিন, শ্বাসরঞ্জক, এই এক্সাম্পল 4টা দাগাও। এনজাইম, হরমোন, ভিটামিন, শ্বাসরঞ্জক, এই 4টা এক্সাম্পল দাগাও। দাগাইলা, দাগানোর পরে তোমার হলো পাশে হলো তোমার হলো এই ইসে যাও। এই 4টা ওয়ার্ড তো দাগাইছো। দাগানোর পরে তোমার হলো আকৃতি অনুযায়ী, আকৃতি অনুযায়ী শুরু হয়েছে, তো আকৃতি অনুযায়ী ওয়ার্ডটা দাগাও। মানে খ দিয়ে শুরু হয়েছে, আকৃতি অনুযায়ী ওয়ার্ডটা দাগাও। দাগানোর পরে তোমার হলো তন্তুময় প্রোটিন। 1 নম্বরে তন্তুময় প্রোটিন ব্র্যাকেটে হলো ফাইব্রাস প্রোটিন, এই পুরাটুকু দাগাও। তন্তুময় প্রোটিন ব্র্যাকেটে ফাইব্রাস প্রোটিন, এই পুরাটুকু দাগাও। তোমার যেমন দিয়ে লেখা আছে ক্যারাটিন, কোলাজেন, ফাইব্রাইন, এই 3টা উদাহরণ দাগাও। ক্যারাটিন, কোলাজেন, ফাইব্রাইন, এই 3টা উদাহরণ দাগাও। তারপরে 2 নম্বরে তোমার আছে গ্লোবিউলার প্রোটিন। গ্লোবিউলার প্রোটিন, এই ওয়ার্ডটা দাগাও। দেন তোমার হলো উদাহরণে দিয়ে আছে মায়োগ্লোবিন, ইনসুলিন, হিমোগ্লোবিন, এই 3টা উদাহরণ দাগাও। মায়োগ্লোবিন, ইনসুলিন, হিমোগ্লোবিন, এই 3টা উদাহরণ দাগাও। এই 3টা উদাহরণ দাগাও। দাগানোর পরে তোমরা ঘতে চলে যাও। ঘতে লেখা আছে ভৌত রাসায়নিক গুণাবলী ও দ্রবণীয়তার ভিত্তিতে। তো এই দ্রবণীয়তার ভিত্তিতে এতটুকু দাগাও। দ্রবণীয়তার ভিত্তিতে এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা, দাগানোর পরে তোমার হলো চলে যাও। প্রথমে আছে হলো তোমার সরল প্রোটিন ব্র্যাকেটে সিম্পল প্রোটিন, এই পুরাটুকু দাগাও। দেন হলো তোমার এর হলো এক দিয়ে লেখা আছে। তারপরে হলো তোমার রোমান আই দিয়ে লেখা আছে অ্যালবিউমিন। অ্যালবিউমিন ওয়ার্ডটা দাগাও। অ্যালবিউমিন ওয়ার্ডটা দাগাও। অ্যালবিউমিন ওয়ার্ডটা দ্বিতীয় লাইনে তোমার পানিতে ওয়ার্ডটা আছে। পানিতে ওয়ার্ডটা আছে, পানিতে ওয়ার্ডটা দাগাও। পানিতে ওয়ার্ডটা দাগাও, তার একটু পরে দ্রবণীয় ওয়ার্ডটা আছে, দ্রবণীয় ওয়ার্ডটা দাগাও। পানিতে ওয়ার্ডটা দাগাও, তার একটু পরে দ্রবণীয় আছে, দ্রবণীয় ওয়ার্ডটা দাগাও। তারপরে তার নিচে লেখা তার নিচে লেখা আছে ডিমের সাদা অংশে ওভাল বুমিন, এতটুকু দাগাও। ডিমের সাদা অংশে ওভাল বুমিন, এতটুকু দাগাও। এই লাইনে লাস্টে লেখা আছে দুধের লেকটা বুমিন, এতটুকু দাগাও। দুধের লেকটা বুমিন, এতটুকু দাগাও। এর পাশে লেখা আছে গম বীজে লিউকোসিন, এতটুকু দাগাও। গম বীজে লিউকোসিন, এতটুকু দাগাও। পাশে লেখা আছে শিম বীজে লিগুমেলিন, এতটুকু দাগাও। শিম বীজে লিগুমেলিন, এতটুকু দাগাও। দাগানোর পরে তোমার 2 নাম্বার দিয়ে গ্লোবিউলিন লেখা আছে, গ্লোবিউলিন ওয়ার্ডটা দাগাও। দ্বিতীয় লাইনে লেখা আছে ডিমের কুসুম ব্র্যাকেটে ওভোগ্লোবিলিন, এতটুকু দাগাও। ডিমের কুসুম ব্র্যাকেটে ওভোগ্লোবিলিন, এতটুকু দাগাও। দাগানোর পরে এর নিচে হলো এক লাইন পরে লেখা আছে মটর বীজে লেগুলিন, এতটুকু দাগাও। মটর বীজে লেগুলিন, এতটুকু দাগাও। দেন তার পাশে লেখা আছে চীনা বাদামে অ্যারাচিন, এতটুকু দাগাও। দেন তার পাশে লেখা আছে আলুতে টিউবেরিন, এতটুকু দাগাও। আলুতে টিউবেরিন, এতটুকু দাগাও। দেন 3 নাম্বারে আসো। 3 নাম্বারে তোমার গ্লুটেলিন আছে, গ্লুটেলিনটা দাগাও। দেন এর উদাহরণে গমের গ্লুটেনিন, এতটুকু দাগাও। গমের গ্লুটেনিন, এতটুকু দাগাও। আর চালের অরাইজেনিন, এতটুকু দাগাও। তারপরে তোমার হলো 4 নাম্বারে তোমার হলো পোলামিন আছে, পোলামিন ওয়ার্ডটা দাগাও। পোলামিনে তোমার হলো ভুট্টার জেইন, এতটুকু দাগাও। গম ও রায়ের গিলিয়াডিন, এতটুকু দাগাও। তোমার জব ও বার্লির হরডিন, এতটুকু দাগাও। দাগানোর পরে তোমার হলো 4 শেষ, পাশে আসো। পাশে হলো তোমার হিস্টোন আছে, হিস্টোন ওয়ার্ডটা দাগাও। হিস্টোন ওয়ার্ডটা দাগানোর পরে এর ভিতরে লেখা আছে, প্রথম লাইনে লেখা আছে পানিতে দ্রবণীয়, এতটুকু দাগাও। পানিতে দ্রবণীয়, এতটুকু দাগাও। দেন হলে দ্বিতীয় লাইনে লেখা আছে নিউক্লিয়াসে এবং নিউক্লিক অ্যাসিডের সাথে দেখা যায়। নিউক্লিয়াসে এবং নিউক্লিক অ্যাসিডের সাথে বেশি দেখা যায়, এই লাইনটুকু দাগাও। তারপরে তোমার হলো 6তে আসো। 6তে তোমার পোটামিন ওয়ার্ডটা আছে, পোটামিন ওয়ার্ডটা দাগাও। দেন হলে এর পাশে লেখা আছে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, এতটুকু দাগাও। পোটামিন ওয়ার্ডটা দাগাও। তারপরে এর পাশে লেখা আছে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা, দাগানোর পরে এর পাশে তোমার লেখা আছে পানি ওয়ার্ডটা আছে, পানি ওয়ার্ডটা দাগাও। তারপরে তার একটু ওটা পরে দ্রবণীয় ওয়ার্ডটা আছে, তার একটু ওটা পরে দ্রবণীয় ওয়ার্ডটা আছে, এতটুকু দাগাও। দাগাইলা, দাগানোর পরে এই দ্রবণীয় লাইনে লেখা আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ওয়ার্ডটা আছে, নিউক্লিয়াসের ওয়ার্ডটা দাগাও। তার একটু ওটা পরে নিউক্লিক অ্যাসিড আছে, নিউক্লিক অ্যাসিড ওয়ার্ডটা আছে, এতটুকু দাগাও। দাগানোর পরে তোমার দেখা যায় ওয়ার্ডটা আছে, দেখা যায় ওয়ার্ডটা দাগাও।
দেখা যায় ওয়ার্ডটা দাগাও, দাগানোর পরে তোমার নিচে লেখা আছে, নিচে তোমার উদাহরণ দিয়ে লেখা আছে, ওইখানে শুক্রাণুতে ওয়ার্ডটা দেখাও, শুক্রাণুতে ওয়ার্ডটা দেখা, তার একটু করে পরে পোটামিন থাকে, এতটুকু লেখা আছে পোটামিন থাকে দেখাও। তারপরে তোমরা সাথে আসো, সাথে তোমার স্কেলেরও প্রোটিন ওয়ার্ডটা আছে, সাথে তোমার স্কেলেরও প্রোটিন ওয়ার্ডটা আছে, স্কেলেরও প্রোটিন ওয়ার্ডটা দাগাও। দেন তোমার ব্র্যাকেটে লেখা আছে, মানে উদাহরণে তোমার যেমন দিয়ে তোমার ক্যারাটিন আর কোলাজেন এই দুইটা ওয়ার্ড দেখাও। স্কেলের প্রোটিন ওয়ার্ডটা দেখাও। দেন হলো এর যেমনে ক্যারাটিন আর কোলাজেন এই দুইটা ওয়ার্ডটা দেখাও, ক্যারাটিন আর কোলাজেন এই দুইটা ওয়ার্ড দেখাও। তারপরে তোমার হলো দুই দিয়ে লেখা আছে তোমার হলো যুগ্ম বা সংশ্লেষিত প্রোটিন, ব্র্যাকেটে হলো কনজুগেটেড প্রোটিন, এতটুকু দেখাও। যুগ্ম বা সংশ্লেষিত প্রোটিন, ব্র্যাকেটে হলো কনজুগেটেড প্রোটিন, এতটুকু দেখাও। তারপরে এর ভিতরে তোমার ভিতরে লেখা আছে প্রোটিনের সাথে, প্রোটিনের সাথে দাগাও। তারপরে লেখা আছে অপ্রোটিন অংশ, এতটুকু দাগাও। তার একটু ওটা বড় লেখা আছে যুক্ত থাকে, যুক্ত থাকে, এতটুকু দাগাও, যুক্ত থাকে, এতটুকু দাগাও। তারপরে হলো তোমার এক নম্বরে হলো তোমার নিউক্লিয় প্রোটিন, নিউক্লিয় প্রোটিন ওয়ার্ডটা দাগাও, নিউক্লিয় প্রোটিন ওয়ার্ডটা দাগাও। তারপরে এর লাস্টের এই নিউক্লিয় প্রোটিনের তোমার সেকেন্ড লাইনে লেখা আছে ক্রোমোজোমে পাওয়া যায়, এতটুকু দাগাও, ক্রোমোজোমে পাওয়া যায়, এতটুকু দাগাও। দেন 2 নম্বরে তোমার গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন, এতটুকু দাগাও। তারপরে তোমার এর ভিতরে তোমার হলো 2 নাম্বার লাইনের শুরুতে কার্বোহাইড্রেট ওয়ার্ডটা আছে, কার্বোহাইড্রেট ওয়ার্ডটা আছে, এতটুকু দাগাও, কার্বোহাইড্রেট ওয়ার্ডটা দাগাও। দেন 3 নাম্বার আসো, 3 নাম্বারে লিপোপ্রোটিন ওয়ার্ডটা আছে, এটা দাগাও 3 নাম্বারে। তারপর একটু পরে লিপিড ওয়ার্ডটা আছে, লিপিড ওয়ার্ডটা দাগাও। তারপরে এই লিপোপ্রোটিন প্যারা তোমার লাস্টের লাইনে লেখা আছে রক্তের প্লাজমা প্রোটিন, রক্তের প্লাজমা প্রোটিন, এতটুকু দাগাও, রক্তের প্লাজমা প্রোটিন, এতটুকু দাগাও। দেন হলো তোমার 4তে আসো, 4এ ক্রোমোপ্রোটিন আছে, এতটুকু দাগাও। দেন ভিতরে তোমার প্রথম লাইনে রঞ্জক পদার্থ লেখা আছে, রঞ্জক পদার্থ ওয়ার্ডটা দাগাও, রঞ্জক পদার্থ ওয়ার্ডটা দাগাও। দেন হলো দ্বিতীয় লাইনে তোমার ক্যারোটিনয়েড, ক্লোরোফিল, হিমোগ্লোবিন, এতটুকু দাগাও, ক্যারোটিনয়েড, ক্লোরোফিল, হিমোগ্লোবিন, এতটুকু দাগাও। তারপরে হলো তোমার মেটালোপ্রোটিনে যাও, মেটালোপ্রোটিনে তোমার ভিতরে ধাতু ওয়ার্ডটা আছে, ধাতু ওয়ার্ডটা দাগাও, মেটালোপ্রোটিন তোমার ভিতরে হলো ধাতু ওয়ার্ডটা আছে, ধাতু ওয়ার্ডটা দাগাও। তারপরে হলো তোমার ফসফোপ্রোটিন আছে, ফসফোপ্রোটিন ওয়ার্ডটা দাগাও। দেন এর হলো তোমার হলো ভিতরে তোমার ফসফরিক অ্যাসিড ওয়ার্ডটা আছে, ফসফরিক অ্যাসিড ওয়ার্ডটা দাগাও। দেন নিচে তোমার লেখা আছে দুধের কেসিনোজেন আর ডিমের ভাইটেলিন, এতটুকু দাগাও, দুধের কেসিনোজেন আর হলো ডিমের ভাইটেলিন, এতটুকু দাগাও। তারপরে তোমার হলো আর আরো দুইটা আছে, ওই দুইটা জাস্ট নাম দাগাও, একটা হলো ফ্লেভোপ্রোটিন আর একটা হলো লৌহ প্রোফাইরিন প্রোটিন, এই দুইটা নাম শুধু দাগাও, আর কিছু দাগানো লাগবে না। আবার 3-এ আছে, 3-এ হলো তোমার উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন, উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন, তো এই এতটুকু দাগাও, উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন, ব্র্যাকেটে হলো ড্রাইভ প্রোটিন, এতটুকু দাগাও, এতটুকু দাগাইলা। দাগানোর পরে এখানে উদাহরণ দিয়ে তোমার তৃতীয় লাইনে উদাহরণ দিয়ে তোমার লেখা আছে পেপটাইড, প্রোটিওস, পেপটোন, ফাইব্রিন, তো এই উদাহরণগুলা দাগাও, পেপটাইড, প্রোটিওস, পেপটোন, ফাইব্রিন, এই উদাহরণগুলা দাগাও। তার পাশে তোমার লেখা আছে মায়োসিন থেকে মায়োসান, অ্যালবুমিন থেকে অ্যালবুমাস, এতটুকু দেখাও, মায়োসিন থেকে মায়োসান, অ্যালবুমিন থেকে অ্যালবুমাস, এতটুকু দেখাও। তারপরে তোমার লেখা আছে গুণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে, এতটুকু দেখাও। তারপরে লাইনে লেখা আছে তোমার গুণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে, এতটুকু দেখাও। 1 নম্বরে আছে হলো তোমার প্রথম শ্রেণীর প্রোটিন, প্রথম শ্রেণীর প্রোটিন, এতটুকু দেখাও। আর 2 নম্বরে আছে হলো তোমার দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, এতটুকু দেখাও, দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, এতটুকু দেখাও। দাগাইলা, প্রথম শ্রেণীর প্রোটিনে তোমার উদাহরণগুলো সব দাগাই ফেলো, উদাহরণগুলো সব দাগাই ফেলো। আর দ্বিতীয় শ্রেণীর প্রোটিনে উদ্ভিদ প্রোটিন আছে, দ্বিতীয় লাইনে উদ্ভিদ প্রোটিন লেখা আছে, উদ্ভিদ প্রোটিন ওয়ার্ডটা দাগাও। দাগাইলা, দাগানোর পরে তোমার প্রোটিন দিয়ে এই প্রকারভেদ গুলো আবার নতুন করে লেখা আছে, তো তোমরা এখানে ওই যে 3টা প্রকারভেদ, সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন, উদ্ভূত প্রোটিন, এই 3টা প্রকারভেদ দাগাও। সরল প্রোটিনে তোমার 7 নম্বরে স্কেলেরো প্রোটিন আছে, স্কেলেরো প্রোটিন ওয়ার্ডটা দাগাও। আর যুগ্ম প্রোটিনে কি, যুগ্ম প্রোটিনে দেখো 1 নম্বরে কি আছে, 1 নম্বরে তোমার হলো নিউক্লিয় লাস্টে প্রোটিন আছে, নিউক্লিয় লাস্টে প্রোটিন আছে, তো লাস্টে প্রোটিনটুকু দাগাও, নিউক্লিয় দাগানোর কোনো দরকার নেই, জাস্ট প্রোটিনটুকু গোল করে দাও। আর 3 নম্বর পয়েন্টে লিপোপ্রোটিন আছে, লিপোপ্রোটিন ওয়ার্ডটা দাগাও। আর উদ্ভূত প্রোটিনে মায়োসান, অ্যালবুমাস, এই দুইটাই দাগাও। দাগাইলা, দাগানোর পরে তোমার প্রোটিনের কাজ, তো প্রোটিনের কাজ তোমার 1 নম্বর পয়েন্ট জীবদেহের গাঠনিক উপাদান, তো এইটা পুরাটুকু দাগাও, জীবদেহের গাঠনিক উপাদান, এতটুকু দাগাও। দেন 3 নম্বর পয়েন্টে আসো, অঙ্গাণু এবং কোষঝিল্লি গঠন, অঙ্গাণু এবং কোষঝিল্লি গঠন, এইটা দাগাও, যে অঙ্গাণু এবং কোষঝিল্লি গঠন, এতটুকু দাগাও, এতটুকু দাগাইলা। দাগানোর পরে তোমার 4-এ যাও, 4-এ হলো এনজাইম হিসেবে জীবের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ, এতটুকু দাগাও। দেন 5-এ আসো, 5-এ হলো তোমার হলো অ্যান্টিবডি, অ্যান্টিবডি ওয়ার্ডটা দাগাও। দেন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে, এতটুকু দাগাও। দেন হলো 6-এ আসো, হরমোন উৎপন্ন করে, হরমোন উৎপন্ন করে, ব্র্যাকেটে ইনসুলিন, এতটুকু দাগাও। দেন 7-এ আসো, হিস্টোন, হিস্টোন প্রোটিন নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিডকে কার্যকর করে, এতটুকু দাগাও, হিস্টোন প্রোটিন নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিডকে কার্যকর করে, এতটুকু দাগাও। দেন হলো 10-এ আসো, 10-এ হলো তোমার হিমোগ্লোবিন প্রোটিন প্রাণীদের সমস্ত কোষে O2 সঞ্চালন করে, এতটুকু দাগাও, হিমোগ্লোবিন প্রোটিন প্রাণীদের সমস্ত কোষে O2 সঞ্চালন করে, এতটুকু দাগাও। দেন 12 নম্বরে আসো, 12 নম্বরে তোমার পিগমেন্ট হিসেবে কাজ করে,
এক্সাম্পল হলো তোমার রেডোপোসিন, তো এই এতটুকু দাগাও। পিগমেন্ট হিসেবে কাজ করে, এক্সাম্পল কি, এক্সাম্পল হলো রেডোপোসিন, এতটুকু দাগাও। তারপরে কি, তারপরে হলো তোমার হলো 13-তে যাও। 13-তে হলো তোমার হলো দ্বিতীয় লাইনে লেখা আছে ইন্টারফেরন ক্যান্সার ও ভাইরাস জনিত রোগ নিরাময়ে ব্যবহার করা হয়। ইন্টারফেরন ভাইরাস ও সরি ইন্টারফেরন ক্যান্সার ও ভাইরাস জনিত রোগ নিরাময়ে ব্যবহৃত হয়, এই পুরো লাইনটুকু দাগাও। 14 নম্বরে আসো 1 গ্রাম প্রোটিন জারণে। 1 গ্রাম প্রোটিন জারণে 4.1 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়, এই এতটুকু দাগাও। 1 গ্রাম প্রোটিন জারণে 4.1 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করে, এই পুরাটুকু দাগাও। এই বুড়াটুকু দাগাও। দাগানোর পরে তোমার হলো ইসে আসো জীবদেহে প্রোটিনের ভূমিকা। জীবদেহে প্রোটিনের ভূমিকায় আসো। এখানে তোমার লাস্টে দুইটা পয়েন্ট আছে, হলো ব্যথানাশক হিসেবে আর ঘুম সৃষ্টিতে 10 আর 11। তো ব্যথানাশক হিসেবে তোমার এর ভিতরে লেখা আছে মস্তিষ্কে উৎপন্ন এন্ডোরফিন ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হয়, এই লাইনটুকু দাগাও। দেন 11 নম্বরে কি আছে, 11 নম্বরে আছে ঘুম সৃষ্টিতে। ঘুম সৃষ্টিতে ব্র্যাকেটের ভিতরে তোমার এস ফ্যাক্টর নামে একটা ওয়ার্ড আছে, ঘুম সৃষ্টিতে দাগাও, তার ভিতরে এস ফ্যাক্টর ওয়ার্ডটা দাগাও। এস ফ্যাক্টর ওয়ার্ডটা দাগাও। তারপরে হলো তোমার হলো ইসে যাও, একটা প্যারা শুরু হয়েছে প্রোটিওমস। প্রোটিওমস এর ভিতরে প্রথম লাইনে লেখা আছে জীব কর্তৃক উৎপাদিত সকল প্রোটিনের সমষ্টি হলো প্রোটিওম। জীব কর্তৃক উৎপাদিত সকল প্রোটিনের সমষ্টি হলো প্রোটিওম, এই লাইনটুকু দাগাও। এই লাইনটুকু দাগাইলা। দাগানোর পরে বিভিন্ন প্রকার প্রোটিন ও তাদের কাজ। তো এই জিনিসটা হলো কারোর বইতে পাবা, কারোর বইতে নাই, এটা একদম নতুন ভার্সন, যে বইটা আছে ওই বইটা আছে। তো যাদের আছে তারা দাগাও, যাদের নেই চাইলে লিখে নিতে পারো, না লিখলেও অতটা সমস্যা হবে না। তো এই প্রোটিনের প্রকারে তোমার দ্বিতীয়টা যাও। দ্বিতীয়টা হলো তোমার আত্মরক্ষামূলক। আত্মরক্ষামূলক ওয়ার্ডটা দাগাও, সংক্রমণ যোদ্ধা ওয়ার্ডটা দাগাও, আর অ্যান্টিবডি সমূহ, অর্থাৎ এখানে প্রোটিনের প্রকার, কাজ, উদাহরণ তিনটাই দাগাও। দেন তারপরে কি আছে, তারপরে হলো তৃতীয়টায় যাও। তৃতীয়টাই হলো তোমার বার্তাবাহক। বার্তাবাহক দাগাও, অর্থাৎ কাজ দাগাও আর হরমোন সমূহ উদাহরণ দাগাও। দেন চতুর্থটা যাও। চতুর্থটায় হলো তোমার বস্তুর ট্রান্সপোর্ট। বস্তুর ট্রান্সপোর্ট আর ইসে হলো তোমার কি, ইসে হলো তোমার হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনটা দেখাও। দেন পঞ্চমটা যায়, পঞ্চমটায়ও কাজ কোষীয় মার্কার আর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, এই এতটুকু দেখাও। দেন হলো তোমার হলো ইসে যাও, হলো পঞ্চমটা যাও। না না, আমরা তো কত, 1 2 পঞ্চম ষষ্ঠটায়। আচ্ছা তোমরা হলো মানে দাগাও, তোমরা একটু খুঁজে নিয়ে দাগাও যে কোষীয় মার্কার হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, এই দুইটা জিনিস দাগাও। তার উপরে হলো বস্তু ট্রান্সপোর্ট হিমোগ্লোবিন, এতটুকু দাগাও। এবারে বার্তাবাহক হরমোন সমূহ, এতটুকু দাগাও, এগুলো অলরেডি দাগাই ফেলছো। দেন হলো ক্যাটালিস। ক্যাটালিস ওয়ার্ডটা দাগাও, ক্যাটালিস ওয়ার্ডটা খুঁজে দাগাও। দেন পাশে এনজাইম ওয়ার্ডটা দাগাও, এনজাইম ওয়ার্ডটা দাগাও। দেন হলো চলনশীল ওয়ার্ডটা দেখো, একদম লাস্টে আছে চলনশীল ওয়ার্ডটা দাগাও। দেন এর উদাহরণে লেখা আছে অ্যাক্টিনোমায়োসিন, তো অ্যাক্টিনোমায়োসিন দাগাও। এই জিনিসটা একটু তোমরা আমার কথাটা শুনলে বুঝতে পারবা কি দাগাইতে বলছি, ওটা একটু দাগাই নাও। তো ওইটা দাগাইলা। দাগানোর পরে পাশের পৃষ্ঠায় চলে আসো। পাশের পৃষ্ঠায় লেখা আছে তোমার পাশের পৃষ্ঠায় একটু খোঁজো, দেখো বোল্ড করে লেখা আছে আদর্শ প্রোটিন পাওয়া যায় ডিম ও দুধে। আদর্শ প্রোটিন পাওয়া যায় ডিম ও দুধে, এতটুকু দাগাও। দাগানোর পরে দেখো নিচে একটা শক দিয়ে আছে, তো শকে তোমার হলো অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের নাম দিয়ে আছে। তো তোমরা দেখো লাস্টের দিকে তোমার টিপটোফেন অ্যামিনো অ্যাসিডের নামটা দিয়ে আছে, তো টিপটোফেন ওয়ার্ডটা দাগাও। দাগানোর পরে এর নিচে দেখো 1.4 লিখা আছে, 1.4টা দাগাও। দাগানোর পরে তোমরা নিচে চলে যাও, ওই বক্সের নিচের লাইনে লেখা আছে মাছ মাংসে টিপটোফেন আদর্শ মাত্রার চেয়ে কম, এতটুকু দাগাও। মাছ মাংসে টিপটোফেন আদর্শ মাত্রার চেয়ে কম, এতটুকু দাগাও। তো তাইলে আমাদের প্রোটিন টপিকটা দাগানো শেষ হয়ে যাবে। আমি মোটামুটি A to Z তোমাদেরকে সব বলে দিলাম। কোনো কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমার মানে ভিডিওটা একটু পজ করো, একটু পিছনে যাও, বা একটু কথাটা শুনলেই তোমরা বুঝতে পারবা কি দাগাইতে বলছি। এই দাগাইলেও তোমাদের পড়াটা, তোমাদের ব্রেনটা একটু শার্প হবে, তোমরা বুঝতে পারবা যে আসলে কি পড়তেছি। তাহলে আমার বোঝানোর টাইমে তোমাদের জিনিসগুলো সুবিধা হবে। তো তোমরা একটু টাইম নিয়ে জিনিসগুলো দাগাই নাও, কারণ আমার প্রোটিন টপিক দাগানো শেষ, এখন আমি টপিকটা নিয়ে ডিসকাস করবো। তো প্রোটিন টপিক আমার দাগানো শেষ, তো আমরা এখন টপিকটা নিয়ে একটু ডিসকাস করব। তো টপিকটা নিয়ে মূলত আমরা অ্যামিনো অ্যাসিডের মধ্যেই ডিসকাস করে ফেলছি যে আসলে প্রোটিন কি, এই জিনিসটা কিন্তু আমরা অ্যামিনো অ্যাসিডের মধ্যেই ডিসকাস করে ফেলছি। তো এখন আমি তোমাদেরকে একটু হালকা ধারণা দিব এই টপিকটা সম্পর্কে। তোমরা আমি ওই অ্যামিনো অ্যাসিডের ভিডিওটা করলে তোমাদের একটা ধারণা হয়ে যাবে যে প্রোটিন কি, তো ওইটাই আমি জাস্ট একটু রিক্যাপ করবো, বেশি ইসে যাবো না। তোমরা অ্যামিনো অ্যাসিড চিনো, অ্যামিনো অ্যাসিড তোমরা চিনলা। এখন অ্যামিনো অ্যাসিড কি, অ্যামিনো অ্যাসিড হলো তোমার এই যে পেপটাইড বন্ধন দ্বারা একটার সাথে আরেকটা যুক্ত হয়। এরকম অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে কি তৈরি করে, তোমার পলিপেপটাইড চেইন তৈরি করে। পলিপেপটাইড চেইন তৈরি করে, ভালো কথা, পলিপেপটাইড চেইন তৈরি করে। তো তৈরি করার পরে তোমার এখান থেকে প্রোটিন তৈরি হয়, কিন্তু এখান থেকে তোমার ডাইরেক্টলি প্রোটিন তৈরি হয় না, কিছু কন্ডিশন ফিল করা লাগে। তো প্রথম কন্ডিশন কি, প্রথম কন্ডিশন হলো এই যে পলিপেপটাইড চেইনে অবশ্যই 50টার অধিক অ্যামিনো অ্যাসিড হওয়া লাগবে, 50টা প্লাস অ্যামিনো অ্যাসিড হওয়া লাগবে, অ্যামিনো অ্যাসিড হওয়া লাগবে। দ্বিতীয় কথা কি, এই পলিপেপটাইড চেইন একটাও হইতে পারে আবার একাধিকও হইতে পারে, ওটা কোনো বিষয় না। তৃতীয় কথা কি, তৃতীয় কথা হলো এদেরকে ভাঁজ হওয়া লাগবে, ফোল্ডেড হওয়া লাগবে।
অর্থাৎ এরা যদি সরল থাকে, এরকম সোজা থাকে হবে না, এদের এমনি জড়ায় পেঁচায় থাকা লাগবে, ফোল্ডেড হওয়া লাগবে। দেন চতুর্থ কথা হলো এই যে অ্যামিনো অ্যাসিড মানে পলিপেপটাইড চেইন গুলো আছে, এদের জড়ায় পেঁচায় একটা ত্রিমাত্রিক গঠন তৈরি করতে হবে। এখন একটা পলিপেপটাইড চেইন দ্বারাও ত্রিমাত্রিক গঠন তৈরি হতে পারে, বা 3-4টা একসাথেও ত্রিমাত্রিক গঠন তৈরি হতে পারে। তো একটা ত্রিমাত্রিক গঠন তৈরি করতে হবে, যদি এই 4টা কন্ডিশন তোমার ফুলফিল হয় তাইলেই হলো প্রোটিন হবে। তো এইভাবে মূলত তোমার প্রোটিনটা তৈরি হয়। তো মোটামুটি তোমরা এই জিনিসটা তোমাদের আগের ভিডিওতে বলছিলাম, তাই এটা নিয়ে আর অত বেশি ঘাটাঘাটি করতেছি না, এটা তোমরা অলরেডি জানো। তো এখানে তোমার প্রোটিনে প্রথমে কিছু বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। প্রোটিন কি বুঝছি, প্রোটিন হলো তোমার উচ্চ আণবিক, প্রোটিন হলো তোমার উচ্চ আণবিক ওজন বিশিষ্ট, উচ্চ আণবিক ওজন বিশিষ্ট, উচ্চ আণবিক ওজন বিশিষ্ট। তো উচ্চ আণবিক ওজন বিশিষ্ট এই কথাটা দ্বারা তোমরা এমনি একটু আগে যা বুঝলাম ওইখান থেকে বুঝতে পারছো। উচ্চ আণবিক ওজন অর্থাৎ এই যে একটা প্রোটিন তৈরি হচ্ছে, এখানে তোমার কতগুলো অ্যামিনো অ্যাসিড থাকতেছে, 50টার বেশি অ্যামিনো অ্যাসিড, 50টার বেশি অ্যামিনো অ্যাসিড এর মধ্যে আছে। অর্থাৎ একটা অ্যামিনো অ্যাসিড মানে কি, একটা অ্যামিনো অ্যাসিড মানে একটা কার্বন, কার্বনের সাথে একটা চেইন থাকবে, তার সাথে আবার তোমার হলো এইচ থাকবে, C+H থাকবে, NH তো থাকবে। তুমি ভাবতে পারতো সেইটা হলো একটা অ্যামিনো অ্যাসিড। তো এরকম অ্যাটলিস্ট 50টা অ্যামিনো অ্যাসিড, 50টার বেশি অ্যাটলিস্ট হওয়া লাগবে। প্লাস একটা পলিপেপটাইড চেইন হবে এরকমও না, তোমার একাধিক পলিপেপটাইড চেইন হতে পারে। তো এরকম ভাবে একাধিক এই জিনিস যদি একসাথে গঠিত হয়, অবশ্যই একটা উচ্চ আণবিক গঠন তৈরি করে। অর্থাৎ এই যে জিনিসটা হবে, এতগুলো অনেকগুলা এই জিনিস একত্রিত হয়ে যে জিনিসটা হবে, ওটার আণবিক ওজন অবশ্যই অনেক বেশি থাকবে। এই জন্য প্রোটিন কি, প্রোটিন হলো তোমার উচ্চ আণবিক ওজন বিশিষ্ট, কারণ কি এখানে তোমার অনেক অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে এটা তৈরি হয়েছে। তার কারণে এর আণবিক ওজনটা অনেক বেশি, কারণ কি এই যে এই একটা অ্যামিনো অ্যাসিড এরকম অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়েছে, তার জন্য প্রোটিনের হলো আণবিক ওজনটা উচ্চ, এটা হলো কথা। দেন তারপরের কথা কি, তারপরে হলো এটা হলো একটা জৈব রাসায়নিক পদার্থ। এইটা তোমরা অলরেডি জানো, এটা একটা জৈব রাসায়নিক পদার্থ। অর্থাৎ এটা এমন একটা পদার্থ যেটা প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়। মানে তোমার পদার্থ হলো তোমার জৈব পদার্থ আর অজৈব পদার্থ। তো জৈব কি, জৈব হলো যেটা প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়, আর অজৈব হলো যেটা হলো তোমার হলো কৃত্রিম ভাবে ল্যাবরেটরিতে সৃষ্টি হয়। তো প্রোটিন তোমরা বুঝতেই পারতো যে কি, এটা হলো তোমার প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়, প্রাকৃতিক ভাবে তোমার অ্যামিনো অ্যাসিড জোড়ায় লেগে লেগে তোমার এই প্রোটিনটা সৃষ্টি হয়, এই জন্য এটা একটা জৈব রাসায়নিক পদার্থ। তারপরে কি, তারপরে কথা বলছে এটা কি, এটা হলো অ্যামিনো অ্যাসিডের পলিমার। তো এটা তোমাদের জানা কথা যে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যেটা একসাথে গঠিত হয়ে প্রোটিন তৈরি করা হয়, আমি অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একত্রিত হয়ে তোমার যেহেতু প্রোটিনটা তৈরি হয়, তার জন্য কি প্রোটিন হলো অ্যামিনো অ্যাসিডের পলিমার। অর্থাৎ প্রোটিনের মনোমার হলো অ্যামিনো অ্যাসিড, কারণ অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একত্রিত হয়েছে। এই হলো তিনটা হলো প্রোটিনের বৈশিষ্ট্য। তো এই তিনটা বৈশিষ্ট্য তোমরা যদি বুঝো, প্রোটিন বুঝো, তাইলে এই তিনটা বৈশিষ্ট্য বুঝে যাবে, এখানে বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না। এই হলো কাহিনী, এই তিনটা জিনিস আমি তোমাদেরকে দাগাই দিচ্ছি। তো এখানে এই হলো কাহিনী। তো এখানে তোমাদের আরেকটা জিনিস নিচে দাগাই দিছি। তো একটা প্রোটিন আছে, প্রোটিনের নাম হলো তোমার ইনসুলিন। ইনসুলিন একটা হরমোন, ইনসুলিন একটা হরমোন। আর আমরা জানি কি হরমোন, এনজাইম, অ্যান্টিবডি যাই হোক সবই আসলে প্রোটিন। তো এই ইনসুলিন যেহেতু একটা হরমোন, তার মানে একটা প্রোটিন। তো এই ইনসুলিন প্রোটিনটা তোমার 51টা অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত। অর্থাৎ বুঝতেই পারছো অ্যাটলিস্ট 50টা প্লাস অ্যামিনো অ্যাসিড হওয়া লাগবে, মানে অ্যাটলিস্ট 51টা অ্যামিনো অ্যাসিড হওয়া লাগবে একটা প্রোটিন তৈরি করার জন্য। তো ইনসুলিন এমন একটা প্রোটিন যার মধ্যে 51টা অ্যামিনো অ্যাসিড আছে, অর্থাৎ সবচেয়ে লিস্ট নাম্বার, অর্থাৎ সবচেয়ে কম সংখ্যক অ্যামিনো অ্যাসিড এই ইনসুলিনের মধ্যে আছে 51টা। তো এটা এই জন্য ইনসুলিনটা তোমাদের একটু চেনা লাগবে, কারণ ইনসুলিন কি, ইনসুলিনের মধ্যে 51টা অ্যামিনো অ্যাসিড আছে। এটা প্রোটিন তৈরি করার জন্য অ্যাটলিস্ট 51টা অ্যামিনো অ্যাসিড থাকা লাগবে, আর এই 51টা অ্যামিনো অ্যাসিড ইনসুলিনের মধ্যে আছে। তো এই জিনিসটা তোমাদের একটু জানা লাগবে। তারপরে কি, তারপরে একটা লাইন দেখাইছি এনজাইম, অ্যান্টিবডি, হরমোন, এগুলো সবই প্রোটিন। তো এটা তোমরা জানো যে প্রথমে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে প্রোটিন তৈরি হয়, দেন এই প্রোটিনটা মডিফাই হয়ে তোমার মানে বাইরে থেকে কিছু এক্সটার্নাল জিনিসপত্র এর সাথে অ্যাড হয়। অ্যাড হওয়ার কারণে কি হয়, এই প্রোটিনটা তোমার অ্যান্টিবডি হয়ে যায়, বা এনজাইম হয়ে যায়, বা হরমোন হয়ে যায়। শুধু প্রোটিনই থাকে, মানে শুধু অ্যামিনো অ্যাসিড মিলে প্রোটিনটাই তৈরি হয়, বাট এই প্রোটিনের সাথে সামান্য পরিমাণ অন্য জিনিসপত্র মিশে তোমার ওই জিনিস অনুযায়ী জিনিসগুলো এক এক কিছু হয়ে যায়। তো এটা তোমরা মোটামুটি ভালোই বুঝো। দেন তারপরে কথা বলছে যে পেপটাইড বন্ড দ্বারা যুক্ত অ্যামিনো অ্যাসিড হলো পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হয়, এটা তোমরা জানো। তারপরে কি, তারপরে হলো তোমার পেপটাইড বন্ড যাতে 50টির অধিক অ্যামিনো অ্যাসিড থাকে। তো ওই যে প্রোটিন হওয়ার জন্য অ্যাটলিস্ট 50টির অধিক অ্যামিনো অ্যাসিড থাকা লাগবে, এটাও পড়াই ফেলছি। তারপরে কি, এক বা একাধিক পলিপেপটাইড হইতে হবে, একটা হইতে পারে একাধিক হইতে পারে, বিষয় না। ফোল্ডেড হওয়া লাগবে, এটাও বলছি। নির্দিষ্ট ত্রিমাত্রিক বিন্যাস থাকা লাগবে, এটাও বলছি। তো এখানে যা বলা আছে সবই তোমাদের অলরেডি শিখাই ফেলছি, এখানে নতুন কিছু নেই। তো এটা শিখাইছি। দেন হলো তোমার হলো 4টা কথা বলা আছে। এখন এই পলিপেপটাইড চেন, এখন কোন প্রোটিনে কয়টা পলিপেপটাইড আছে ওই হিসাবে তোমার এখানে কয়েকটা এক্সাম্পল দিয়ে আছে। অর্থাৎ একটা পলিপেপটাইড চেন কিসে দেখা যায়,
একটা পলিপেপটাইড চেইন হলো তোমার লাইসোজাইমে দেখা যায়। তো লাইসোজাইম ওয়ান কাইন্ড অফ এনজাইম, আর আমরা জানি কি এনজাইম হলো ওয়ান কাইন্ড অফ প্রোটিন। তো লাইসোজাইমে একটা পলিপেপটাইড চেইন দেখা যায়। দুইটা পলিপেপটাইড চেইন কিসে দেখা যায়? ইন্টোগ্রিনে দেখা যায়। ইন্টোগ্রিনে দেখা যায়। দুইটা পলিপেপটাইড চেইন কিসে দেখা যায়? ইন্টোগ্রিনে দেখা যায়। তো এটা ওয়ান কাইন্ড অফ কিছু একটা হবে, তো এটা ওয়ান কাইন্ড অফ প্রোটিন। তাহলে হলো তিনটা পলিপেপটাইড চেইন। তো তিনটা পলিপেপটাইড চেইন কিসে দেখা যায়? তিনটা পলিপেপটাইড চেইন হলো তোমার কোলাজেনে দেখা যায়। তো কোলাজেন ওয়ান কাইন্ড অফ প্রোটিন, যেটা আমাদের দেহকে গঠন করে। এই কোলাজেন প্রোটিনটা মূলত আমাদের ইসে পাওয়া যায়, আমাদের হাড়ে পাওয়া যায়। আমাদের হাড়ে এই কোলাজেন প্রোটিনটা পাওয়া যায়। এই জন্য এই কোলাজেন, তো কোলাজেনে তোমার তিনটা পলিপেপটাইড চেইন থাকে। আর চারটা পলিপেপটাইড চেইন কিসে থাকে? তোমার হিমোগ্লোবিনে থাকে। হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন এমন একটা প্রোটিন যেটা কিসে পাওয়া যায়? যেটা হলো আমাদের রক্তে পাওয়া যায়। হিমোগ্লোবিন এমনই একটা প্রোটিন যেটা আমাদের রক্তে পাওয়া যায়। তো এইভাবে তোমাদের 1 2 3 ধরে এই জিনিসগুলো একটু জানা লাগবে, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা পলিপেপটাইড চেইন লাইসোজাইমে পাওয়া যায়, দুইটা পলিপেপটাইড চেইন ইন্টোগ্রিনে পাওয়া যায়, তিনটা পলিপেপটাইড চেইন কোলাজেন প্রোটিনে পাওয়া যায়, আর চারটা পলিপেপটাইড চেইন দ্বারা গঠিত হলো হিমোগ্লোবিন। তো এই জিনিসগুলো তোমাদের একটু মুখস্থ রাখা লাগবে। এগুলো আসলে মুখস্থ করার কোনো টেকনিক নাই, তোমাদের একটু কষ্ট করে জিনিসগুলো মুখস্থ করা লাগবে। 1 2 বার পড়লে তোমার জিনিসগুলো মাথায় ধরে যাবে, তোমরা ভুলবা না। এই হলো কাহিনী। আর এইখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমার হলো মানে প্রোটিনের একটা বিষয় আছে। প্রোটিনের একটা বিষয় কি, আমি জিনিসটা তোমাদেরকে অত ক্লিয়ারলি বুঝাইতে পারি নাই, মানে আমার ক্ষেত্রে একটু ভুল ছিল। তোমার প্রোটিনে যে পলিপেপটাইড চেইন থাকে না, এই পলিপেপটাইড চেইনে যে তোমার 50টা অ্যামিনো অ্যাসিড থাকতে হবে এমন না। 50টা অ্যামিনো অ্যাসিড থাকতে হবে এমন না। আসলে জিনিসটা কি, জিনিসটা হলো ধরো একটা প্রোটিন হওয়ার জন্য অ্যাটলিস্ট তোমার 50টার বেশি অ্যামিনো অ্যাসিড থাকা লাগবে। এখন এটা যদি এই 50টার বেশি অ্যামিনো অ্যাসিড যদি দুইটা পলিপেপটাইড চেইনের মাধ্যমে হোক, তাও কোনো সমস্যা নেই। অর্থাৎ ধরো একটা প্রোটিন আছে, যেই প্রোটিন ধরো এটা একটা প্রোটিন, তো প্রোটিনে দুইটা পলিপেপটাইড চেইন আছে। একটা পলিপেপটাইড চেইনে তোমার 23টা অ্যামিনো অ্যাসিড আছে, আর একটা পলিপেপটাইড চেইনে তোমার হলো 30টা অ্যামিনো অ্যাসিড আছে। টোটাল কয়টা অ্যামিনো অ্যাসিড আছে? হলো তোমার কত হলো 53টা অ্যামিনো অ্যাসিড। তার মানে এটা দ্বারা প্রোটিন তৈরি হবে। কারণ আমার একটা দেখো এই পলিপেপটাইড চেইনে 23টা আছে, তার মানে এটাই 30টা আছে। দুইটা একসাথে থাকলেও মানে আমি আগে যেটা বলছি ওই অনুযায়ী কিন্তু প্রোটিন হবে না। কারণ কি, একটা অ্যামিনো অ্যাসিডে 50টার অধিক অ্যামিনো একটা পলিপেপটাইড চেইনে 50টার অধিক অ্যামিনো অ্যাসিড থাকা লাগবে। আমার আগের কথা এরকম ছিল, বাট এরকম না। অর্থাৎ তোমার একটা পলিপেপটাইড চেইনে যদি তোমার মানে দুইটা মিলে, অর্থাৎ একটা প্রোটিনে টোটাল 50টার বেশি অ্যামিনো অ্যাসিড থাকা লাগবে। সেটা দুইটা পলিপেপটাইড চেইন দ্বারা হোক, তিনটা পলিপেপটাইড চেইন দ্বারা হোক, ওইটা বিষয় না, বা একটা পলিপেপটাইড চেইন দ্বারা হোক। বাট অ্যাটলিস্ট আমার 50টার বেশি অ্যামিনো অ্যাসিড থাকা লাগবে একটা প্রোটিন হওয়ার জন্য। একটা প্রোটিন হওয়ার জন্য অ্যাটলিস্ট 50টার বেশি অ্যামিনো অ্যাসিড থাকা লাগবে। কারণ ওইটা কয়টা পলিপেপটাইড চেইন দ্বারা ফুলফিল হবে ওইটা বিষয় না। এটা একটু খেয়াল রাখবে, এটা আমার একটু ভুল ছিল, আমি জিনিসটা অত আমার প্রপারলি মাথায় ছিল না। তো এই হলো কাহিনী। তো এরকম ভাবে অর্থাৎ এইখানে তোমার হলো এই লাইসোজাইমের ক্ষেত্রে কি হয়েছে, তোমার একটা পলিপেপটাইড চেইনই তোমার 50টার বেশি অ্যামিনো অ্যাসিড ফুলফিল করে দিচ্ছে, এর জন্য এটা একটা প্রোটিন হয়ে গেছে। এই ইন্টোগ্রিনের ক্ষেত্রে কি, ইন্টোগ্রিনের ক্ষেত্রে তোমার দুইটা পলিপেপটাইড চেইন মিলে 50টা বেশি অ্যামিনো অ্যাসিড ফুলফিল করছে। কোলাজিনের ক্ষেত্রে তিনটা পলিপেপটাইড চেইন মিলে 50টা বেশি অ্যামিনো অ্যাসিড ফুলফিল করছে। এমনি হয়েছে। তো তোমাদের এই এক্সাম্পল গুলো একটু কষ্ট করে মুখস্থ করা লাগবে, এখানে তোমার তেমন কোনো টেকনিক নাই। তো গেল এই জিনিসটা গেল। তারপরে তোমার একটা জিনিস দেখা দিচ্ছে, প্রোটিন কোথায় সংশ্লেষ হয়। তো প্রোটিন কোথায় সংশ্লেষ হয়, একটা কোষীয় অঙ্গাণু যার নাম হলো রাইবোজোম। তো এটা তোমরা প্রথম অধ্যায় বললে এই জিনিসটা তোমাদের না জানার কোনো প্রশ্নই ওঠে না। তো প্রোটিন আমাদের একটা কোষীয় অঙ্গাণু আছে যার নাম হলো রাইবোজোম। এই রাইবোজোম মূলত তোমার প্রোটিন তৈরি করে। আমাদের বডিতে একটা কোষীয় অঙ্গাণু আছে, কোষীয় অঙ্গাণুর নাম হলো রাইবোজোম। রাইবোজোমই মূলত তোমার প্রোটিন তৈরি করে। গেল। তো এটা হলো একটা এমসিকিউ টাইপ। এখন কথা হলো আমাদের মেইন জিনিসটা পড়া লাগবে কি, মেইন জিনিসটা পড়া লাগবে আমাদের প্রোটিনের বৈশিষ্ট্য। কারণ প্রোটিনের বৈশিষ্ট্য পড়তে গেলে তোমরা যদি এনজাইমের বৈশিষ্ট্যটা প্রপারলি পড়ো, তাহলে প্রোটিনের বৈশিষ্ট্য অনেকাংশে হয়ে যাবে। এক্সট্রা ভাবে কি পড়া লাগবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রোটিনের প্রথম বৈশিষ্ট্য কি, এটা হলো কলয়েড ধর্মী আর ক্যালাসিত। তো প্রোটিনের এই প্রথম বৈশিষ্ট্য জানার জন্য আমাদের ক ওয়ার্ডটা মাথায় রাখা লাগবে। কতে কলয়েড, কতে ক্যালাসিত। কতে কলয়েড, কতে ক্যালাসিত। ক্যালাসিত, তো এটা তোমরা ক দিয়ে মনে রাখতে পারো, বা ক ক এমনি মনে রাখতে পারো। মানে নেগেটিভলি নেও না, মানে জাস্ট মনে রাখা যেত। ক ক বা ক দ্বারা তোমরা প্রথম বৈশিষ্ট্যটা মনে রাখবা, কলয়েড ক্যালাসিত। ক মাথায় আসলে দেখবা যে কলয়েড ক্যালাসিত এমনি মাথায় চলে আসছে কয়েকবার পড়লে। তো ক দ্বারা তোমরা প্রথম বৈশিষ্ট্যটা মাথায় রাখবা। দেন হলো দ্বিতীয় বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য তোমরা অলরেডি জানো, এটা নতুন করে কিছু কথা নেই যে কি, মানে এখানে তোমরা দুইটা বৈশিষ্ট্য তোমার হলো, আমরা অলরেডি অ্যামিনো অ্যাসিড থেকে এই বৈশিষ্ট্যগুলো পাবো। তো অ্যামিনো অ্যাসিডের দুইটা বৈশিষ্ট্য এখানে হুও রেখে দেবো কি, প্রোটিন। প্রোটিনকে যদি তুমি আদ্য বিশ্লেষিত করো বা হাইড্রোলাইসিস করো, অর্থাৎ তোমাদের একটা কথা বলে রাখি, যে হাইড্রোলাইসিস হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষিত,
আর্দ্র বিশ্লেষিত। এই সবকিছু মানে হলো পানি যোগ, অর্থাৎ হাইড্রোলাইসিস হলো ইংলিশ ওয়ার্ড আর বাংলা ওয়ার্ড হলো আর্দ্র বিশ্লেষিত, বাট এইগুলোর মিনিং হলো পানি যোগ করা। তো প্রোটিনকে যদি তুমি হাইড্রোলাইসিস করো, প্রোটিনকে হাইড্রোলাইসিস করো, তাহলে তুমি কি পাবা? অ্যামিনো অ্যাসিড পাবা। অ্যামিনো অ্যাসিড পাবা। এই অ্যামিনো অ্যাসিডকে আবার পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত করো, পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত করলে তুমি এই প্রোটিনকেই পাবা। তো জিনিস একই। তো এই সেম জিনিসটাই আমরা অ্যামিনো অ্যাসিডে পড়ছিলাম, মানে প্রোটিনের আর দুইটা বৈশিষ্ট্য আমরা অ্যামিনো অ্যাসিড থেকে পেয়ে যাচ্ছি, নতুন করে কিছু পড়া লাগতেছে। তো অলরেডি আমাদের তিনটা বৈশিষ্ট্য শেষ, প্রথমটা ক দ্বারা পড়বো, আর পরের দুইটা কি, পরের দুইটা আমরা অ্যামিনো অ্যাসিড থেকে আনবো। তো দুইটা বৈশিষ্ট্য শেষ। তারপরে যে বৈশিষ্ট্য আছে এখানে আমাদের বৈশিষ্ট্য একটু মিলাই পড়া লাগবে, আমাদের তারপরের বৈশিষ্ট্যটাও অ্যামিনো অ্যাসিড থেকে আনা লাগবে। তারপর বৈশিষ্ট্য অ্যামিনো অ্যাসিডের একটা বৈশিষ্ট্য কি বলছিলাম, এটা পানিতে দ্রবণীয়, এটা পানিতে দ্রবণীয়, যেটা আমরা কি থেকে আনছিলাম, সুগার থেকে আনছিলাম, আর অ্যালকোহলে অদ্রবণীয়, মানে বাকি সবকিছুতে অদ্রবণীয়, বাট অ্যালকোহলটা যেহেতু আছে আমরা অ্যালকোহলই পড়বো। তো কারো যদি অনেক বেশি সমস্যা হয় তোমরা সবকিছু পড়তে পারো, বাট অ্যালকোহল পড়া সেফ, কারণ এগুলো আসলে শুধু যে মানে পানি বাদেও আরো কয়েকটা জিনিস আছে যেগুলোতে দ্রবণীয় হয়, বাট অ্যালকোহলে একদমই দ্রবণীয় হয় না। তো তোমরা কষ্ট করে একটু অ্যালকোহলটাই মাথায় রাখবে যে অ্যালকোহলে অদ্রবণীয়। তো এটা কি, এটা হলো তোমার অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য। তো এটা শুধু অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য এমন না, এটা হলো প্রোটিনের বৈশিষ্ট্য। তুমি যদি অ্যামিনো অ্যাসিডের টাইমে এটা মুখস্থ করো যেটা পানিতে দ্রবণীয়, অ্যালকোহলে অদ্রবণীয়, পানিতে দ্রবণীয়, অ্যালকোহলে অদ্রবণীয়, তাহলে প্রোটিনের এই বৈশিষ্ট্য হয়ে গেল। তার অ্যামিনো অ্যাসিডের তিনটা বৈশিষ্ট্য হুবহু প্রোটিনে আছে। দেখি আর কি কি আছে। তো অ্যামিনো অ্যাসিডের তিনটা বৈশিষ্ট্য প্রোটিনে আছে। আরো একটা বৈশিষ্ট্য আছে অ্যামিনো অ্যাসিড কি, অ্যামিনো অ্যাসিড হলো তোমার মৃদু ক্ষার বা অ্যাসিডে লবণ তৈরি করে। অ্যামিনো অ্যাসিড কি করে, অ্যামিনো অ্যাসিড হলো তোমার মৃদু ক্ষার বা লবণ, সরি, মৃদু মৃদু ক্ষার বা অ্যাসিডে হলো তোমার লবণ তৈরি করে, এটা আমরা জানি, তাই তো? তার মানে কি, এটা হলো তোমার বাফার বৈশিষ্ট্য শো করে। তো এইখানে তোমার প্রোটিনের একটা বৈশিষ্ট্য আছে, এটা কি, এটা হলো তোমার বাফার দ্রবণ হিসেবে কাজ করে, বাফার দ্রবণ হিসেবে কাজ করে। তো তুমি যদি ওই যে অ্যামিনো অ্যাসিডের ওই বৈশিষ্ট্যটা যদি বাফার হিসেবে পড়ে থাকো, তাহলে কিন্তু এটাও তুমি পড়ে থাকবে। মানে অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি, অ্যামিনো অ্যাসিড দিয়ে যদি তোমার বাফার বৈশিষ্ট্য থাকে তাহলে প্রোটিনেও বাফার বৈশিষ্ট্য থাকবে। বাফার দ্রবণ হিসেবে কাজ করে, কে কাজ করে, প্রোটিন কাজ করে। বাফার দ্রবণ হিসেবে কে কাজ করে, প্রোটিন কাজ করে। এটাও তুমি অ্যামিনো অ্যাসিড থেকেই নিতে পারবা যদি অ্যামিনো অ্যাসিড খুব ভালো করে পড়ো। কারণ এখানে আমি তোমাকে বলছি মিডো অ্যাসিড বা মিডো ক্ষারে অ্যামিনো অ্যাসিড লবণ তৈরি করে, কারণ কি, এর ভিতরে বাফার বৈশিষ্ট্য আছে। ওইখান থেকে এই পয়েন্টটাও তুমি পেয়ে যাবে। তাহলে আমরা চারটা পয়েন্ট পেয়ে গেছি তোমার অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য থেকে, প্রোটিনের চারটা বৈশিষ্ট্য ও পেয়ে গেছি। আর কি পাবো কিছু, হ্যাঁ আরো একটা বৈশিষ্ট্য পাবো। আরেকটা বৈশিষ্ট্য কি, তোমার অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডের মধ্যে কি আছে, একই সাথে তোমার হলো হলো অ্যাসিড গ্রুপ আছে আর ক্ষার গ্রুপ হবে। অ্যাসিড গ্রুপ COOH আছে আর ক্ষার গ্রুপ হলো NH2 আছে। এই কারণে কি হয়, এই কারণে হলো তোমার অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডকে তোমার জুইটার আয়ন বলা হয়, অ্যামিনো অ্যাসিডকে জুইটার আয়ন বলা হয় একই সাথে অ্যাসিড গ্রুপ আর ক্ষার গ্রুপ থাকার কারণে। আর হলো প্রোটিন, প্রোটিনকে কি বলা হয়, প্রোটিনকে এই কারণে তোমার হলো অ্যাম্ফোটেরিক যৌগ বলা হয়। তোমার বইতে অ্যাম্ফোটেরিক প্রোটিন বলা হয়েছে, বাট এটা অ্যাম্ফোটেরিক যৌগ বললে জিনিসটা আরো ভালো হতো। অ্যাম্ফোটেরিক যৌগ, অ্যাম্ফোটেরিক একটা ইংলিশ ওয়ার্ড যার বাংলা হলো তোমার উভধর্মী। উভধর্মী যেহেতু অ্যাসিড ক্ষার দুইটাই আছে, এই জন্য অ্যাম্ফোটেরিক যৌগ বা উভধর্মী যৌগ বলা হয়। অর্থাৎ অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি, অ্যামিনো অ্যাসিডের মধ্যে অ্যাসিড ক্ষার দুই মূলকই আছে, আর যেহেতু ওইটা দিয়ে প্রোটিন তৈরি, তার মানে প্রোটিনের মধ্যে অ্যাসিড ক্ষার দুই মূলক আছে। এই কারণে তোমার প্রোটিনকে কি বলে, অ্যাম্ফোটেরিক যৌগ বা উভধর্মী যৌগ বলা হয়। তো এইটাও কিন্তু তুমি ওই অ্যামিনো অ্যাসিড থেকেই নিতে পারবে। অ্যামিনো অ্যাসিডকে এই ক্ষেত্রে তোমার জুইটার আয়ন বলছে, আর হলো প্রোটিনকে তোমার হলো অ্যাম্ফোটেরিক যৌগ বলছে। কারণ কি, কারণ হলো একই সাথে অ্যাসিড ও ক্ষার, অ্যাসিড ও ক্ষার মূলক থাকার কারণ, মূলক থাকে, মূলক থাকে। এই কারণে প্রোটিনকে কি বলছে, প্রোটিনকে তোমার অ্যাম্ফোটেরিক যৌগ বলছে, আর অ্যামিনো অ্যাসিডকে কি বলছে, অ্যামিনো অ্যাসিডকে তোমার জুইটার আয়ন বলছে, জুইটার আয়ন বলছে। এটা আয়ন আর এটা যৌগ, কারণ কি, তোমার আয়ন মিলেই তো তোমার যৌগ সৃষ্টি হয়, আয়ন মিলে তো যৌগ সৃষ্টি হয়, অ্যামিনো অ্যাসিড মিলে প্রোটিন সৃষ্টি হয়, এই জন্য এটা আয়ন আর এটা যৌগ। এটা হলো তোমার অ্যাম্ফোটেরিক যৌগ আর এটা হলো জুইটার আয়ন। এইভাবে কিন্তু তোমরা এই পয়েন্টটাও করতে পারো, অর্থাৎ পাঁচটা বৈশিষ্ট্য, প্রোটিনের পাঁচটা বৈশিষ্ট্য হুবহু অ্যামিনো অ্যাসিডের মতো। প্রোটিনের পাঁচটা বৈশিষ্ট্য হুবহু অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড থেকে তুমি প্রোটিনের পাঁচটা বৈশিষ্ট্য বের করে নিয়ে আসতে পারবে যদি তুমি অ্যামিনো অ্যাসিডটা ভালো করে পড়ো। অ্যামিনো অ্যাসিডে যদি তুমি ওই সুগারের বৈশিষ্ট্য দিয়ে যদি ওইগুলো আনো, যে সুগার কি, সুগার হলো পানিতে দ্রবণীয়, অ্যালকোহলে হলো অদ্রবণীয়, তার মানে অ্যামিনো অ্যাসিডও পানিতে দ্রবণীয়, অ্যালকোহলে অদ্রবণীয়, তার মানে প্রোটিনও পানিতে দ্রবণীয়, অ্যালকোহলে অদ্রবণীয়, এটা হয়ে গেছে। তারপরে ওই যে প্রোটিন ভাঙলে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন, এখান থেকে আরো দুইটা বৈশিষ্ট্য হয়ে যাবে। বাফার হিসেবে কাজ করে, মিডো অ্যাসিড বা ক্ষারে লবণ তৈরি করে, তার মানে বাফার বৈশিষ্ট্য আছে, বাফার দ্রবণ হিসেবে এটা হয়ে যাবে। জুইটার আয়ন, অ্যাম্ফোটেরিক যৌগ। এমনি কিন্তু তুমি প্রোটিনের পাঁচটা বৈশিষ্ট্য অ্যামিনো অ্যাসিড থেকে নিয়ে আসতে পারবে। আরেকটা বৈশিষ্ট্য ক দ্বারা মনে রাখবা, কতে কলয়েড, কতে কি, কতে হলো তোমার হলো হলো ক্যালাসিত, কতে কলয়েড, কতে ক্যালাসিত, কতে কলয়েড, কতে ক্যালাসিত। এইভাবে কিন্তু আরেকটা বৈশিষ্ট্য পড়ে ফেলবে। তো গেল। তো এই হলো মোটামুটি তোমার মিলায়ে পড়া বৈশিষ্ট্যগুলা, যেগুলো তুমি ইজিলি পড়তে পারবে। এখন এইগুলা বাদেও কিছু জিনিস তো একটু মনে রাখা লাগে, সবই তো আর মানে মিলাই আসলে হয় না।
তো এইখানে তোমাদের দুইটা পয়েন্ট পড়বে, এই দুইটা পয়েন্ট অনেকটা এক টাইপের। এবার এখানে একটা পয়েন্ট বলছে কি ভৌত আর রাসায়নিক বিক্রিয়া, ভৌত ও রাসায়নিক বিক্রিয়া, ভৌত ও রাসায়নিক বিক্রিয়ায় কি হয়, ভৌত ও রাসায়নিক বিক্রিয়ায় প্রোটিনের প্রকৃতি পরিবর্তিত হয়, প্রোটিনের প্রকৃতি পরিবর্তিত হয়, প্রোটিনের প্রকৃতি পরিবর্তিত হয়, ভৌত ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কি প্রোটিনের প্রকৃতি পরিবর্তিত হয়। আরেকটা পয়েন্ট কি, আরেকটা পয়েন্ট হলো তোমার অ্যাসিড প্রয়োগে, অ্যাসিড প্রয়োগে তোমার প্রোটিন জমাট বাঁধে, প্রোটিন জমাট বাঁধে, জমাট বাঁধে। তো এই দুইটা পয়েন্ট তোমরা একটু একসাথে পড়বা। কেন কেন, এই দেখো ভৌত ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রোটিনের প্রকৃতি চেঞ্জ হয়, অর্থাৎ তোমার ধরো একটা প্রোটিন, একটা প্রোটিন কি, একটা প্রোটিনের ধরো একটু ক্যারেক্টারিস্টিক্স একরকম ছিল, মানে কাইন্ড অফ মানে কিছু একরকম ক্যারেক্টারিস্টিক্স ছিল, বাট আমরা একটা বিক্রিয়া করালাম, কোনো কিছুর সাথে বিক্রিয়া করায় এর ক্যারেক্টারিস্টিক্সটা চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ প্রোটিনের ক্যারেক্টারিস্টিক্স কখনো ফিক্স না, আমরা যদি কিছু বিক্রিয়া করাই, বিক্রিয়ার মাধ্যমে আমরা প্রোটিনের ক্যারেক্টারিস্টিক্স বা প্রকৃতি চেঞ্জ করতে পারবো। সেম ওয়েতে প্রোটিনের যে গঠন, প্রোটিনের যে গঠন ওটাকেও আমরা চেঞ্জ করতে পারবো, এটা কি অ্যাসিড প্রয়োগ করে, অ্যাসিড প্রয়োগ করে আমরা প্রোটিনের গঠনটাকেও চেঞ্জ করতে পারবো। অর্থাৎ একটা প্রোটিন নর্মালি যেরকম থাকে, এটা যখন জমাট বাঁধবে তখন কিন্তু সেম থাকবে না, সেম থাকবে না, এর গঠনটা চেঞ্জ হবে। তো গঠনটা কেমনে চেঞ্জ হচ্ছে, এই অ্যাসিড প্রয়োগের মাধ্যমে প্রোটিনটা জমাট বাঁধতেছে, জমাট বাঁধা মানে হলো গঠনই কি বা হলো প্রোটিনের গঠনটা চেঞ্জ হয়। অর্থাৎ এই দুইটা পয়েন্টই, এই দুইটা পয়েন্টই হলো তোমার পরিবর্তন, পরিবর্তন ওয়ার্ডটার সাথে যায়, এই দুইটা পয়েন্টের মূল থেমই হলো পরিবর্তন। অর্থাৎ প্রোটিনের প্রকৃতি পরিবর্তন করা যায়, প্রোটিনের গঠনও পরিবর্তন করা যায়, প্রোটিনের দুইটা জিনিসই পরিবর্তন করা যায়, একটা হলো প্রকৃতি, এটাও পরিবর্তন করা যায়, আবার প্রোটিনের গঠনও পরিবর্তন করা যায়। গঠন কেমনে পরিবর্তন করে, অ্যাসিডের মাধ্যমে, আর হলো প্রকৃতি কেমনে পরিবর্তন করা যায়, বিক্রিয়ার মাধ্যমে। এইভাবে তোমরা এই দুইটা পয়েন্ট পড়তে পারো, যে এই দুইটা প্রোটিনের একটা পয়েন্ট কি পরিবর্তন দ্বারা, প্রোটিনের কি কি পরিবর্তন করা যায়, প্রকৃতিও পরিবর্তন করা যায়, গঠনও পরিবর্তন করা যায়। প্রকৃতি কিভাবে পরিবর্তন করা যায়, তোমার হলো বিক্রিয়ার মাধ্যমে, আর গঠন কিভাবে পরিবর্তন করে, অ্যাসিডের মাধ্যমে। তো এই যে পরিবর্তন দিয়ে কিন্তু তুমি আরো দুইটা পয়েন্ট বের করতে পারতেছো, দুইটা হলো ইউনিক পয়েন্ট। তো পরিবর্তন দ্বারা আমরা আরেকটা পয়েন্ট মনে রাখবো। তো এইগুলা সব শেষ, এখন অন্যান্য, অন্যান্য বলতে আসলে এটা অন্যান্য বলা যায় না, মানে এটা কাইন্ড অফ মানে তোমরা জানো, এই দুইটা পয়েন্ট তোমাদের মনে রাখতে তেমন একটা কষ্ট হবে না। একটা পয়েন্ট কি, একটা পয়েন্ট হলো তুমি এটা ছোটবেলায় পড়ছো, তোমার হলো এই যে শর্করা, শর্করা লিপিড, শর্করা আর লিপিড। তো এইগুলা কি দ্বারা গঠিত, এইগুলা হলো তোমার তিনটা জিনিস দ্বারা গঠিত, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, এই তিনটা জিনিস দ্বারা গঠিত। আর প্রোটিন, প্রোটিন হলো একটু আলাদা, প্রোটিন হলো এই কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এই অক্সিজেন, এগুলার পাশাপাশি নাইট্রোজেন দ্বারা গঠিত। অর্থাৎ তোমার শর্করা আর লিপিড কি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই তিনটা জিনিস দ্বারা গঠিত, এইগুলা বাদে এর মধ্যে কিছু পাবা না। বাট প্রোটিনের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই তিনটা মাস্ট, মানে এই চারটা অবশ্যই থাকবে। আর শর্করা লিপিডের মধ্যে এই তিনটা থাকবে, আর প্রোটিনের মধ্যে এই চারটা থাকবে। আর প্রোটিনে একটু ভিন্নতা আছে, এর মধ্যে এইগুলা ব্যতীত, এইগুলা ব্যতীত আরো কি কয়েকটা জিনিস থাকতে পারে, কি কি থাকতে পারে, লৌহ থাকতে পারে, আয়রন থাকতে হলো, তামা থাকতে পারে, আর হলো তোমার সালফার থাকতে পারে। এই তিনটা জিনিস তোমার আলাদা এক্সট্রা ভাবে থাকতে পারে। অর্থাৎ তোমার শর্করা লিপিড হইলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছাড়া কিচ্ছু থাকবে না, আর প্রোটিন হলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন থাকে নর্মালি। বাট এইগুলা বাদেও আরো তিনটা জিনিস থাকতে পারে, এগুলা কি কি, তোমার হলো আয়রন, কপার, আর হলো তোমার হলো এই সালফার। আয়রন, কপার আর সালফার, তোমার বইতে কি, বইতে তোমার হলো মনে হয় তামার কথা বলছে, সালফার, তামার কথা বলছে। তোমার কপারের বাংলা হলো তামা, এই যে কপার, কপারকে তোমার বাংলায় তামা বলা হয়, আয়রনকে বাংলায় তোমার লৌহ বলা হয়, আর হলো তোমার সালফারকে বাংলায় গন্ধক বলা হয়। এই বাংলা টার্মগুলো তোমরা একটু জেনে রাখলা। আয়রনকে তোমার বাংলায় লৌহ বলা হয়, কপারকে বাংলায় তামা বলা হয়, সালফারকে বাংলায় গন্ধক বলা হয়। এই হলো কথা। তো এইগুলা তো মেইনলি থাকে, এইগুলার সাথে আবার এইগুলাও থাকতে পারে, বাট শর্করা লিপিডে এইগুলা থাকবে, অলওয়েজ এইগুলাই থাকবে। এই জিনিসটা তোমার হলো প্রোটিনের তোমার বৈশিষ্ট্য দিয়ে আছে। তো এইগুলো আমরা একটু মিলাই পড়বো, তাহলে শর্করারও কিছু পড়া হয়ে যাচ্ছে, লিপিডেরও কিছু পড়া হয়ে যাচ্ছে, প্রোটিনেরও কিছু পড়া হয়ে যাচ্ছে। এইগুলার পরেও আরেকটা জিনিস বাদ আছে, তোমার প্রোটিন হলো তড়িৎধর্মী, এই জিনিসটা শুধু বাদ আছে, তাছাড়া আমরা সবই পড়ে ফেলছি। প্রোটিন হলো তড়িৎধর্মী, এটা হলো এক্সট্রা, এটা একটু মুখস্থ রাখবো। প্রোটিন তড়িৎধর্মী বলতে প্রোটিন হলো তোমার তড়িৎ পরিবাহিত করতে পারে। অর্থাৎ অনেক কিছু আছে না যারা হলো তড়িৎ অপরিবাহী, অর্থাৎ তড়িৎ পরিবহন করতে পারে না, বাট প্রোটিন হলো তড়িৎ পরিবহন করতে পারে, এটা হলো প্রোটিনের একটা বৈশিষ্ট্য। প্রোটিন হলো তড়িৎধর্মী বা তড়িৎ পরিবাহী, এই জিনিসটা। তো আমরা প্রোটিনের বৈশিষ্ট্য কেমনে পড়বো, ক দ্বারা পড়বো, ক দ্বারা, ক দিয়ে একটা বৈশিষ্ট্য পড়বো যেটা কি কলয়েড ধর্মী আর ক্যালাসিত। আরেকটা বৈশিষ্ট্য, আর পাঁচটা বৈশিষ্ট্য হলো অ্যামিনো অ্যাসিডের সাথে পড়বে। অ্যামিনো অ্যাসিডের একটা বৈশিষ্ট্য, দুইটা বৈশিষ্ট্য কি তোমার হলো ওই কি বলে
প্রোটিনকে হাইড্রোলাইসিস করলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধন দ্বারা প্রোটিন তৈরি, এইভাবে দুইটা পয়েন্ট হয়ে যাবে। আরেকটা বৈশিষ্ট্য অ্যামিনো অ্যাসিডের, এটা হলো পানিতে দ্রবণীয়, অ্যালকোহলে অদ্রবণীয়, এটা হলো প্রোটিনের বৈশিষ্ট্য। অ্যামিনো অ্যাসিড কি তোমার মিডিও অ্যাসিড বা ক্ষারে হলো লবণ তৈরি করে, অর্থাৎ বাফার বৈশিষ্ট্য শো করে, প্রোটিনও বাফার দ্রবণ হিসেবে কাজ করে, এই হলো আরেকটা বৈশিষ্ট্য। অ্যামিনো অ্যাসিডকে দুইটা আয়ন বলা হয়, একই সাথে অ্যাসিড বা ক্ষারমূলক থাকে, প্রোটিনেও একই সাথে অ্যাসিড বা ক্ষারমূলক থাকে, কিন্তু এটা যেহেতু অ্যামিনো অ্যাসিডের বড় ভার্সন, তাই এটা আর আয়ন না, এটা হলো যৌগ, এটা হলো অ্যাম্ফোটেরিক যৌগ। এভাবে পাঁচটা বৈশিষ্ট্য হয়ে যাবে, ক দ্বারা একটা বৈশিষ্ট্য আর পাঁচটা বৈশিষ্ট্য অ্যামিনো অ্যাসিড থেকে পেয়ে যাবো। তাহলে আমরা প্রোটিনের বৈশিষ্ট্যগুলো কি কি থেকে পাবো, ক থেকে একটা পাবো, তোমার হলো অ্যামিনো অ্যাসিড থেকে পাঁচটা পাবো, অ্যামিনো অ্যাসিড থেকে পাঁচটা পাবো। আর দুইটা বৈশিষ্ট্য পরিবর্তন থেকে পাবো, আর দুইটা বৈশিষ্ট্য কি থেকে পাবো, পরিবর্তন থেকে পাবো, পরিবর্তন থেকে পাবো। পরিবর্তন কি, প্রোটিনের পরিবর্তন ঘটে, কিসের পরিবর্তন ঘটে, প্রকৃতি আর গঠনের। প্রকৃতির পরিবর্তন কিভাবে ঘটে, প্রকৃতির পরিবর্তন হলো বিক্রিয়ার মাধ্যমে ঘটে। আর গঠনের পরিবর্তন কিভাবে ঘটে, গঠনের পরিবর্তন হলো অ্যাসিড প্রয়োগে ঘটে, এটা জমাট বাঁধে। এখান থেকে দুইটা পাবো, তাই এখান থেকে একটা পেলাম, এখান থেকে পাঁচটা পেলাম, এখান থেকে দুইটা পেলাম। আর অন্যান্য থেকে, অন্যান্য থেকে ওই যে ওর মধ্যে কি কি থাকে ওইগুলো আমরা শর্করা আর লিপিডের সাথে মিলাই পড়তে পারি, ওইখানে একটা পাবো, আর এই যে এটা একটু মুখস্থ করা লাগে, একটা একটা দুইটা। এইভাবে দেখো আমরা এখন কয়টা, 10টা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। এইভাবে আমরা প্রোটিনের বৈশিষ্ট্যগুলো পড়বো। তো প্রোটিনের বৈশিষ্ট্য পাওয়ার জন্য আমাদের এই জায়গাটা একটু হলো নজর দেওয়া লাগবে, আমাদের অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্যটা একটু প্রপারলি বুঝে পড়া লাগবে। ওইটা যদি আমরা একটু বুঝে মুখস্থ করতে পারি, তাহলে কিন্তু এই যে প্রোটিনের বৈশিষ্ট্য করতে আমাদের কষ্ট হবে না। আবার এনজাইমের বৈশিষ্ট্য করতেও কষ্ট হবে না, পরে বুঝতে পারবো। এই জন্য আমি তোমাদেরকে অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো একটু মুখস্থ করতে বলছি, যাতে এইগুলা তোমরা প্রপারলি পড়তে পারো, একটা জিনিস দ্বারা আরেকটা জিনিস পড়া যাবে। তো প্রোটিনের বৈশিষ্ট্য গেল। তো আমরা প্রোটিনের তোমার মানে শেষ, আমাদের প্রোটিনের কাজ বৈশিষ্ট্য শেষ হয়ে গেল। এরপরে আমরা হলো প্রোটিনের শ্রেণী বিভাগে যাব। তো এখন আমরা প্রোটিনের শ্রেণী বিভাগে যাব। তো প্রোটিনের শ্রেণী বিভাগ, প্রোটিনের অনেকগুলা মানে অনেক কিছুর উপরে বেস করে প্রোটিনকে ভাগ করা হয়। তো প্রোটিনের শ্রেণী বিভাগ সম্পর্কে তোমাদের কিছু কথা বলি। তো প্রোটিনের আসলে অনেক কিছুর বেস করে ভাগ করা হয়। তো প্রোটিনের শ্রেণী বিভাগ থেকে তোমার এমসিকিউ বাদে কিচ্ছু আসে না, এটা হলো প্রথম কথা। এমসিকিউ গুলো এরকম করে করা হয় যে প্রোটিনের এক সেক্টরে যেই ভাগ আছে, ওই ভাগের ভিতর থেকে তোমার অপশন গুলা দেয়, অন্য সেক্টর থেকে তোমার অপশন নিয়ে আসে না। এজন্য তুমি এক সেক্টরে যদি একটা মাথায় রাখো, তাইলে দেখবা যে তাইলে হলো তুমি ওই একটা তিনটা চিনলে, অন্যটা এমনি বুঝবা যে এটা হলো অন্য জনেরটা। তো এরকম ভাবে আমাদের পড়া লাগবে। তো প্রোটিনকে কিসের উপরে বেস করে ভাগ করা হয়েছে ওটা আমাদের জানা লাগবে না, জাস্ট প্রকারভেদের নামগুলা জানা লাগবে আর এক্সাম্পল গুলা জানা লাগবে। তো এক্সাম্পল গুলো আমাদের একটু টেকনিক্যালি শিখা লাগবে। আর হলো এক্সাম্পল একটা শিখবো, মানে দুইটা প্রকারভেদের একটা শিখবো, তিনটা থাকলে দুইটা শিখবো, এরকম ভাবে আমরা শিখবো। তো প্রথম প্রকারভেদ কি, প্রথম প্রকারভেদ হলো তোমার প্রোটিনের প্রথম প্রকারভেদ হলো তোমার কিসের উপরে ভিত্তি করে, জৈবিক কার্যাবলীর ভিত্তিতে, জৈবিক কার্যাবলীর ভিত্তিতে, কার্যাবলীর ভিত্তিতে। তো জৈবিক কার্যাবলীর ভিত্তিতে তোমার প্রোটিনের প্রকারভেদ। তো এখন কথা হলো এখানে তোমার হলো এর ভিত্তিতে প্রোটিনকে তোমার দুই ভাগে ভাগ করা হয়। একটা কি, একটা হলো তোমার গাঠনিক প্রোটিন, গাঠনিক প্রোটিন। আরেকটা কি, আরেকটা হলো তোমার হলো, আরেকটা কি, আরেকটা হলো তোমার কার্যকরী প্রোটিন, কার্যকরী প্রোটিন। একটা হলো তোমার গাঠনিক প্রোটিন আর একটা হলো তোমার কার্যকরী প্রোটিন। তো এখানে তোমার গাঠনিক প্রোটিনের ইংলিশটা দিয়ে আছে, এটা একটু তোমরা জানবা, স্ট্রাকচারাল প্রোটিন, স্ট্রাকচারাল প্রোটিন, এটা একটু তোমাদের জানা লাগবে। আর এখানে কার্যকরী প্রোটিনের ইংলিশ দিয়ে আছে ফাংশনাল প্রোটিন। তো ওই হলো তোমার ইংলিশ বাদে এর হলো আরো দুইটা নাম এখানে দিয়ে আছে। তোমার নিয়ন্ত্রক প্রোটিন বলা হয়, একে তোমার নিয়ন্ত্রক প্রোটিন বলা হয়, নিয়ন্ত্রক প্রোটিন। তো এই নিয়ন্ত্রকের ইংলিশটা এখানে বাংলায় লিখে দিয়েছে রেগুলেটরি, রেগুলেটরি, এটা হলো মূলত নিয়ন্ত্রকের ইংলিশ, রেগুলেটরি প্রোটিন। তো এর চারটা নাম পাইছি, কার্যকরী প্রোটিন, ফাংশনাল প্রোটিন, নিয়ন্ত্রক প্রোটিন, রেগুলেটরি প্রোটিন। প্রথমত আমাদের এই অন্য নামগুলো জানা লাগবে, আর এর দুইটা নাম গাঠনিক প্রোটিন বা স্ট্রাকচারাল প্রোটিন। তো আমাদের এই নামগুলো প্রথমত জানা লাগবে। দ্বিতীয়ত কি, দ্বিতীয়ত আমাদের উদাহরণ জানা লাগবে। তো আমাদের গাঠনিক প্রোটিনের যে উদাহরণটা আছে এটা একটু মুখস্থ করা লাগবে। এইটা মুখস্থ করলে আমরা পরবর্তীতে অনেক প্রকারভেদের সুবিধা পাবো। তো এই মুখস্থটা আমাদের মানে এই প্রকারভেদটা একদম প্রপারলি আমাদের কষ্ট করে মুখস্থ করা লাগবে, তাহলে আমরা অন্য প্রকারভেদ গুলো ইজিলি পড়তে পারবো। তো গাঠনিক প্রোটিনের প্রকারভেদ কি কি আছে, এর প্রকারভেদ আছে হলো তোমার ক্যারাটিন, ক্যারাটিন, কোলাজেন, কোলাজেন, তারপরে কি আছে, তো ক্যারাটিন আছে, কোলাজেন আছে, তারপরে কি আছে, তারপরে হলো তোমার হলো ফাইব্রাইন, ফাইব্রাইন, তারপরে তোমার হলো আছে স্ক্লেরোটিন আছে, স্ক্লেরোটিন আছে। এই হলো তোমার কি চারটা নাম আছে, মানে আরো কিছু নাম আছে, এইগুলো আগে লিখলাম। তো পাশে ব্র্যাকেট দিয়ে দিয়ে আছে ক্যারাটিন কোথায় পাওয়া যায়, কোলাজেন কোথায় পাওয়া যায়, ফাইব্রাইন কোথায় পাওয়া যায়, স্ক্লেরোটিন কোথায় পাওয়া যায়। তো ক্যারাটিন কোথায় পাওয়া যায়, ক্যারাটিন মূলত আমাদের যে ভুঁড়িত্বক, ত্বক, তারপরে আমাদের নখ, আমাদের খুর, মানে মানে পশু পাখির যেটা শিং,
পালক এইগুলাতে পাওয়া যায়। আর কোলাজেন কোথায় পাওয়া যায়? কোলাজেন মূলত তোমার চামড়াতে পাওয়া যায়। কোলাজেন না, সরি, চামড়াতে পাওয়া যায় না, এটা একটু ভুলে গেছে। কোলাজেন মূলত চামড়াতে পাওয়া যায়, কেরাটিন পাওয়া যায়। ত্বক, নখ, মানে আমাদের চামড়া আর উপাঙ্গ যেগুলো আছে, উপাঙ্গ বলতে আমাদের বডি থেকে যেগুলো তোমার মানে বেরোয় আছে, অর্থাৎ এই যে আমাদের নখ, আমাদের চুল, তারপরে হলো তোমার পশুদের ক্ষেত্রে তাদের খুর, তাদের হলো শিং, হলো পাখিদের পালক, এইগুলা মূলত এই ক্যারাটিন দ্বারা গঠিত, অর্থাৎ আমাদের উপাঙ্গ আর চামড়া এইগুলো। আর আমাদের হাড় রিলেটেড যেগুলো আছে, আমাদের অস্থি, হাড়, তারপরে আমাদের তরুণাস্থি, এইগুলা মূলত আমাদের হাড়, হাড় রিলেটেড জিনিসপত্রগুলো কোলাজেন দ্বারা গঠিত। তো আমাদের হাড়, হাড় হাড় বলতে হাড়, আর একটা একবার আমাদের বডির যে নরম হাড়গুলো আছে যেগুলোকে তরুণাস্থি বলা হয়, এই যে এইগুলা, এগুলা হলো তোমার কোলাজেন দ্বারা গঠিত। এই হলো জিনিস। তো এইভাবে তোমাদের এই দুইটা জিনিস পড়া লাগবে, আমাদের চামড়া প্লাস হলো আমাদের উপাঙ্গ যেগুলো আছে ওইগুলো কেরাটিন দ্বারা গঠিত, আমাদের হাড় আর হাড় রিলেটেড যে জিনিসপত্রগুলো আছে ওগুলো হলো কোলাজেন দ্বারা গঠিত। এরপর হলো ফাইব্রাইন। তো ফাইব্রাইন কি? ফাইব্রাইন হলো তোমার হলো, এরা কিসে পাওয়া যায়? এরা হলো তোমার হলো মাকড়সার জাল, মাকড়সার জালে এই প্রোটিনটা থাকে, মাকড়সার জাল। আর হলো তোমার সিল্ক, অর্থাৎ সিল্ক সুতা আছে, সুতা টাইপের জিনিসপত্রে এই ফাইব্রাইনটা পাওয়া যায়। ফাইব্রাইনটা কিসে পাওয়া যায়? সুতা টাইপের জিনিস, মাকড়সার জাল ওয়ান কাইন্ড অফ সুতা, তোমার সিল্কও কিন্তু ওয়ান কাইন্ড অফ সুতা টাইপের জিনিস। তো এইগুলাতে তোমার ফাইব্রাইন পাওয়া যায়। এটা মনে রাখার ইজি হয়েছিল ফাইবার। ফাইব্রাইন কি থেকে আসছে? তোমার ফাইবার থেকে আসছে। ফাইবারের বাংলা কি? ফাইবারের বাংলা হলো তোমার আঁশ। ফাইবারের বাংলা কি? ফাইবারের বাংলা হলো তোমার আঁশ। তো আঁশ কি? আঁশ তো আমরা সবাই চিনি, ওই যে আমরা যখন হলো তোমার কি বলে, তোমার ওই যে ডাটা খাই, ডাটার ভিতরে যে আঁশ থাকে, তোমার পাটের আঁশ। তো এইগুলা কি? এইগুলা আঁশ। তো আঁশ কিসের মতো? সুতার মতো। আঁশ যেহেতু সুতার মতো, মাকড়সার জালু সুতার মতো, সিল্কু সুতার মতো, তো এইগুলো সব ফাইব্রাইনের মধ্যে পড়ে। আর স্কেলেরোটিন, তো স্কেলেরোটিনের মধ্যে কি আছে? পতঙ্গের বহিঃকঙ্কাল আছে, মানে পোকামাকড়ের যে বাইরের কঙ্কালটা আছে বহিঃকঙ্কাল বলা হয়। অর্থাৎ আমাদের কঙ্কাল আমাদের ভিতরে থাকে, অর্থাৎ আমাদের পুরো বডিকে গুছায় রাখছে। বাট পোকামাকড়ের ক্ষেত্রে কি হয়? ওদের একটা আউটার একটা কঙ্কাল থাকে, তার ভিতরে জিনিসপত্র থাকে, কাইন্ড অফ আমাদের মাথার মতো। এই যে এটা হলো আমাদের মাথার খোলস, এর মধ্যে আমাদের ব্রেন, আমাদের জিনিসপত্র আছে, কিন্তু এই যে এখানে একটা মানে কঙ্কাল টাইপ হয়ে গেছে। তো পোকামাকড়ের পুরো বডিটাই এরকম, যে বাইরে একটা খোলস টাইপের থাকে, তার ভিতরে জিনিসপত্র থাকে, ওটাকে তোমার পতঙ্গের বৈজ্ঞানিক বলেছে, যেটা তোমার হলো স্ক্লেরোটিন প্রোটিন দ্বারা গঠিত। এই জিনিসগুলো তোমাদের একটু কষ্ট করে মুখস্থ করা লাগবে। কেরাটিন আমাদের চামড়া, আমাদের চামড়া প্লাস আমাদের উপাঙ্গ। কোলাজেন আমাদের হাড়, হাড় রিলেটেড জিনিসপত্র। তোমার ফাইব্রাইন মানে ফাইবার মানে সুতা, সুতা টাইপের জিনিসপত্র। আর স্কেলেটন কি? স্কেলেটন হলো তোমার পতঙ্গের বহিঃকঙ্কাল। এইভাবে আমাদের এই চারটা মনে রাখা লাগবে। তো এইভাবে এই চারটা আমাদের মনে রাখা লাগবে। এই চারটার পরে কি আছে? এই চারটার পরে আরো দুইটা এক্সাম্পল এখানে দিয়ে আছে, একটা হলো তোমার কন্ড্রিন, একটা হলো সেইন। কন্ড্রিন আর একটা হলো তোমার সেইন। তো আমরা এই যে কোলাজেন দিয়ে এটা মনে রাখবো, কোলাজেন। তো কোলাজেন কিসে কিসে পাওয়া যায়? তোমার অস্থি আর তরুণাস্থিতে পাওয়া যায়, অর্থাৎ আমাদের হাড় আর নরম হাড়ে পাওয়া যায়, অস্থি আর তরুণাস্থি বলা যায়। এখান থেকে অস্থিটা এখানে নিয়ে যাবো। সেইন কিসে পাওয়া যায়? অস্থিতে পাওয়া যায়। আর হলো কন্ডিন কিসে পাওয়া যায়? তরুণাস্থিতে পাওয়া যায়। তো কোলাজেন দিয়ে এই দুইটা আমরা মনে রাখবো, কোলাজেন দিয়ে এই দুইটা মনে রাখবো। যদি কোলাজেন আমরা জানি যে এটা হাড়, নরম হাড় এগুলাতে পাওয়া যায়, তাহলে আমরা কন্ডিন আর সেইনও করতে পারবো। কোলাজেনের দুইটা জিনিস আছে, ওই দুইটা জিনিস, একটা হলো কন্ডিন, একটাই হলো কন্ডিন পাওয়া যায়, আর একটা হলো তোমার সেইন পাওয়া যায়। তো এরকম ভাবে এই দুইটা তোমরা পড়ে ফেলবা। তোমাদের এই ছয়টা জিনিস একদম প্রপারলি পড়া লাগবে। এটা বললে তোমরা অনেক জায়গায় অনেক সুবিধা পাবা, কোথায় কোথায় পাবে সেটা পরবর্তীতে পড়লে বুঝতে পারো। এরকম ভাবে মিলাই মিলাই পড়ে নিবা। আরেকবার বলি, ক্যারাটিন কি? ক্যারাটিন হলো তোমার চামড়া, চামড়া আর উপাঙ্গ। কোলাজেন কি? কোলাজেন তোমার হাড়, নরম হাড় এইগুলা। তারপরে তোমার হলো ফাইব্রাইন কি? ফাইবার মানে সুতা, সুতা টাইপের জিনিস হতো, মাকড়সার জাল, সিল্ক। তারপরে কি? তারপরে হলো তোমার হলো স্ক্লেরোটিন কি? স্ক্লেরোটিন হলো বহিঃকঙ্কাল, পতঙ্গের বহিঃকঙ্কাল। এরপরে হলো কন্ডিন আর সেইন আছে। কন্ডিন হলো কোলাজেনের তরুণাস্থ থেকে নিছে, আর হলো সেইন হলো কোলাজেনের অস্থি থেকে নিছে। এইভাবে তোমরা এই ছয়টা জিনিস মুখস্থ রাখবা। এখন কথা হলো, তোমরা কার্যকারী প্রোটিন পড়বা না, তোমরা কার্যকারী প্রোটিন কখনো পড়বা না। এইগুলা বাদে বা যা আছে সবই কার্যকারী প্রোটিন, এইগুলা বাদে যা আছে সবই কার্যকারী প্রোটিন। আমার শেষ, জৈবিক কার্যাবলীর ভিত্তিতে শেষ। এরপরে কিসের ভিত্তিতে আছে? এরপরে হলো আকৃতি অনুযায়ী। আকৃতি অনুযায়ী, তো আকৃতি অনুযায়ী দুই প্রকার, একটা হলো তোমার তন্তুময় প্রোটিন। তন্তুময় প্রোটিন, এটার বাংলা হলো তোমার ফাইব্রাস, ইংলিশ হলো ফাইব্রাস। ইংলিশটা একটু জানা লাগবে, কারণ তন্তুময় দিয়ে ফাইব্রাস দিতে পারে। আর দুই নম্বরে কি? দুই নম্বরে হলো তোমার দুই নম্বর কি? গ্লোবিউলার প্রোটিন। গ্লোবিউলার প্রোটিন। তো এখানে তোমাদের একটা জিনিস মাথায় রাখা লাগবে, এই যে আমার এই যে দুইটা প্রকারভেদ, এখানে দুইটা আর এর আগে দুইটা শিখলাম।
তো এদের মধ্যে একটা মিক্স করতে পারে হাইয়েস্ট হলে, তোমার এরপরে যাবে না। এই জন্য আমরা এই দুইটাই শিখবো, তাইলে আমাদের ওইখানে সমস্যা হবে না। মানে যদি এইটা আর ওইটা মিক্স করে তাও আমরা অ্যান্সার করতে পারবো। তো এরা পড়া কোনো কঠিন কিছু না। তোমাদের এটার ক্ষেত্রে একটা জিনিস জানা লাগবে, তন্তুময় প্রোটিন। তন্তুময় প্রোটিন ইজ ইকাল টু গাঠনিক প্রোটিন। তন্তুময় প্রোটিন ইজ ইকাল টু গাঠনিক প্রোটিন, এটা তোমাদের জানা লাগবে, এতটুকু জানলেই হচ্ছে। অর্থাৎ তোমরা গাঠনিক প্রোটিনে যে কোলাজেন বললা, যে ক্যারাটিন বললা, যে হলো কন্ডিন বললা, যে সেইন বলে, যে ফাইব্রাইন বলে, ওইগুলাই হলো তোমার তন্তুময় প্রোটিন। তো তুমি গাঠনিক প্রোটিন চিনলে তন্তুময় প্রোটিন এমনি চিনে যাবে, এখানে আলাদাভাবে তোমার তন্তুময় প্রোটিন কোনোদিন পড়াই লাগবে না। তুমি জাস্ট গাঠনিক প্রোটিন, তো হলো গাঠনিক প্রোটিন দেখলেই বুঝবে যাই গাঠনিক প্রোটিন তাই হলো তন্তুময় প্রোটিন। তুমি গাঠনিক প্রোটিন ওইখানে মুখস্থ করছো, এই যে এখানে হেল্প পাইছো, এখানে তোমার আর তন্তুময় প্রোটিন পড়া লাগতেছে না, এই জন্য ওইখানে তোমাকে গাঠনিক প্রোটিনটা পড়তে বলছিলাম। এখন তারপরে কি আছে, তারপরে হলো তোমার গ্লোবিউলার প্রোটিন। তো গ্লোবিউলার প্রোটিনের তিনটা এক্সাম্পল দিয়ে আছে, দুইটা এক্সাম্পল তুমি এমনি দেখেই বুঝে যাবে। একটা হলো তোমার মায়োগ্লোবিন, একটা হলো তোমার হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন আর একটা এক্সাম্পল হলো তোমার ইনসুলিন। ইনসুলিন, এই হলো তোমার হলো তিনটা এক্সাম্পল দিয়ে আছে, মায়োগ্লোবিন, হিমোগ্লোবিন আর ইনসুলিন। তো গ্লোবিউলার প্রোটিন, গ্লোবিউল মানে গ্লো, এটা মনে রাখো গ্লো দ্বারা। কেমনে? এই গ্লো, এই যে গ্লো, এই যে গ্লো। তো গ্লো দ্বারাই তোমার দুইটা উদাহরণ হয়ে যাচ্ছে। অর্থাৎ যেখানে গ্লো দেখবা ওটাই গ্লোবিউলার প্রোটিন, গ্লো দেখলেই গ্লোবিউলার, মায়োগ্লোবিন, হিমোগ্লোবিন। এখানে এক্সট্রা ভাবে তোমার ইনসুলিনটা একটু মনে রাখা লাগবে, জাস্ট ইনসুলিনটা মনে রাখবা আর গুলো মনে রাখবা। গুলো মানে গ্লোবিউলার, গুলো মানে গ্লোবিউলার, মায়োগ্লোবিন, হিমোগ্লোবিন। এখানেও গুলো আছে, এখানেও গুলো আছে। এবার দুইটা এক্সাম্পল হয়ে যাবে, জাস্ট ইনসুলিনটা মুখস্থ করলো। এইভাবে কিন্তু তুমি চারটা প্রোটিনের ভিতরে তিনটা মানে দুইটা গাঠনিক প্রোটিনটা যদি শেখো আর হলো গ্লোবিউলার প্রোটিনটা এমনি টেকনিক্যালি শেখো, তাহলে তোমার চারটা প্রোটিনই হয়ে যাচ্ছে। এই রিলেটেড যত এমসিকিউ আসবে সব অ্যান্সার করতে পারবে। তো দুইটা জিনিসের উপরে বেস করে প্রোটিনের প্রকারভেদ আমরা কমপ্লিট করলাম। তো মোটামুটি আমাদের দুইটা মানে শ্রেণী বিভাগ অর্ধেক শেষ, আর অর্ধেক আছে, তারপরে আরো কিছু জিনিসপত্র আছে, প্রোটিনের কাজ আছে। তো আজকের ভিডিওতে আমরা বই দাগাই দিলাম, প্লাস প্রোটিন সম্পর্কে আলোচনা করলাম, দেন প্রকারভেদ ও শ্রেণী বিভাগও অর্ধেক কমপ্লিট করলাম। তো আজকের ভিডিওটা আর লেন্দি করতেছেন, যেহেতু দুইটা পার্টে পড়াবো, নেক্সট পার্টে বাকি যেটুকু আছে ওইটুকু কমপ্লিট করবো। আজকে আমরা দুইটা জিনিস আকৃতি অনুযায়ী এবং জৈবিক কার্যাবলীর উপরে প্রোটিনের যে প্রকারভেদ ওইটা পর্যন্ত শেষ করলাম। দেন নেক্সট এরপরে দ্রবণীয়তার উপরে ভিত্তি করে প্রোটিনের প্রকারভেদ আছে, ওইখান থেকে শুরু করবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।